উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ভাবতরঙ্গ। লিখেছেন বেলা শেখ। কণ্ঠে আমি তাসনোভা। পর্ব ৮। অরুণা হুট করে মাকে ছেড়ে বিছানা থেকে নামলো। মেঝেতে বসে মায়ের দুপা বুকে চড়িয়ে হু হু করে কেঁদে উঠল। অস্পষ্ট শব্দমালা জুড়ে বলে, আম্মু, বোর অনেক সরি। আর হবে না, প্লিজ কথা বলো আমার সাথে। তুমি কথা না বললে আমার কিছু ভালো লাগে না। প্লিজ আম্মু, প্লিজ। তুমি এভাবে বললে আমি তো মরেই যাব। অরুণ সরকার ফোনে কথা বলতে বলতে বেখেয়ালিভাবে রুমে প্রবেশ করে। ঘরের পরিস্থিতি দেখে সে কয়েক মুহূর্তের জন্য নির্বাক হয়ে গেল। ফোনের ওপাশের ব্যক্তি হ্যালো হ্যালো করে যাচ্ছে। অরুণের কোনো জবাব নেই। একসময় সংযোগ বিচ্ছিন্ন হলো। অরুণ সরকার ধীর পায়ে এগিয়ে যায় মা ছেলের দিকে। অরুণাব তখনও মায়ের পা বুকে চড়িয়ে বাচ্চাদের মতো করে কেঁদে যাচ্ছে। বারবার ক্ষমা চাইছে। আর তার স্নেহমাখা হাত চুলের ভাঁজে ভাঁজে। সে নরম গলায় বলল, বোর, কেঁদো না, তা ছাড়ো আমার। মা, মা, আম সরি। আম সরি। আম সো সরি। আমাকে মারো, কাটো, বকো, কিন্তু এভাবে মুখ ফিরিয়ে নিও না। আমি তোমার আদরের পোষ্য না, তাই না? আর হবে না, প্রমিস। আমার কাছে তুমি সব। শুধু তুমি আর তুমি। আমার তুমি হলে আমার আর কিছু চাই না, মা। বাবাকেও না? অরুণাব মুখ তুলে চাইলক্ষণ অশ্রুসিক্ত নয়নে চেয়ে টিটু তার সাথে জবাব দিল, না। আমার আমাকে তোমার মতো করে কেউ ভালোবাসবে না, মা। আপুও না। পাতা দৃষ্টি তুলে অরুণ সরকারের দিকে তাকালো। ভেবেছিল লোকটা প্রতিবাদ করবে, কিন্তু সে চুপটি করে রইল। পাতা দৃষ্টি হাঁটিয়ে অরুণাবের মুখের বারে চাইল। সিক্ত গলায় মুছে দিয়ে বলল, কেতনার পরশু না। অরুণাব পা ছেড়ে মায়ের দুই বাহুর দুই হাতের পৃষ্ঠে ঘন ঘন চুমু খেল। অতঃপর গলা ছেড়িয়ে আবারও কান্নায় ভেঙে পড়ল। পাতা তার পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বলল। অরুণাবের কান্নার গতি কমিয়ে আসলে পাতা বলে, তোমার বাবা বলেছে 1.5 কি 3 বছরে ছিলে তুমি। তখন ওনাদের ডিভোর্স হয়েছে। মায়ের চেহারাটাও মনে থাকার কথা না। সেখানে আমি কি করে তোমার মা হয়ে উঠতে পারিনি। অরুণাব আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল মাকে। ভাঙা স্বরে বলল, আমার ওই মহিলার সাথে যোগাযোগ ছিল। আমি পপ্পিকে প্রশ্ন করেছিলাম, বাকি সবার মতো আমার মা কেন আমাদের সাথে থাকে না। পপি উত্তরে বলেছিল, মা বাবার সাথে রাগ করে চলে গিয়েছে। তবে আমি যদি মায়ের রাগ ভাঙাতে পারি, মা আবারও আমাদের সাথে থাকবে। তাই আমি পপ্পির ফোন দিয়ে তার রাগ ভাঙানোর চেষ্টা করতাম। আপু না থাকলে রোজ কথা বলতাম। তিনিও আমার সাথে কথা বলতেন ঘন্টার পর ঘন্টা। এরপর কি যেন হলো। উনি আমার সাথে আর আগের মতো ভালোবেসে কথা বলছিলেন না। বিরক্ত হচ্ছিলেন। পরে ফুপি বলেছিল উনি আর আমার কাছে আসবে না। আমি খুব কেঁদেছিলাম। তারপর ওনাকে ফোন করতাম, কথা বলতাম। তারপর তুমি আমার আম্মু হলে। আমি অনেক খুশি হয়েছিলাম সেদিন। বাকিদের মতো আমারও আম্মু আছে। আর সে আমাকে খুব 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 ভালোবাসে। ভালোবাসলেও নারী টানতো অন্য কারোর সাথে। অরুণাব কিছু সময় চুপ থেকে বলল, আমি শুধু ওনাকে বোঝাতে চাইতাম আমার আম্মু আছে। উনি আমাকে ভালো না বাসলেও আমার আম্মু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমাকে অনেক আদর করে। আমি বুঝতে পারিনি আমার বোকামি তোমার মন খারাপের কারণ হবে। অরুণাবের ছেলে মানুষই গলা। পাতা হেসে বলল, বাপের মতো মন ভোলানো কথা শিখেছ। পাতা অরুণের চোখাচোখি হয়। পাতা নজর সরালেও অরুণ সরকার শান্ত চোখে চেয়ে রয়। হোয়াট হ্যাপেন্ড? পাপা, মাম্মাম, ব্রো। অরুণিতা দরজা খোলা পায়ে ঘরে আসে। ঘরের থমথমে অবস্থা দেখে ব্রু কুচকে একে একে ডাকে সবাইকে। কারো কোনো হেলদোল নেই। সে বাবার পাশ ঘেঁষে দাঁড়ায়। দীর্ঘণ্ঠে জানতে চাইল, হোয়াই দে আর ক্রাইং বাবা? ইজ দ্যাট এভরিথিং ওকে? অরুণ সরকার মেয়ের দিকে তাকালো, শুধু কিছুই বলল না। অরুণিতা ঘাড় ওছালো। অতঃপর যেমন এসেছিল তেমনই চলে গেল। ইগনোর স্কেলে সে বাপের 2 কাঠি উপরে। পাতা অরুণাবের বেচা মুখখানি আঁচলে মুছে দেয়। কপালে ছোট্ট করে চেপে ধরে চুমু দেয়। কাঁদে না বাচ্চা। আমার একটু অভিমান হয়েছিল, তবে আর নেই। অরুণাব মায়ের চোখে চোখ রাখে। সে বুঝতে পারে অভিমানের পাল্লা এখনো ভারী, শুধু বুঝতে দিচ্ছে না। সে চোখে চোখ রেখেই বলল, ওই মহিলার মুখ দেখার আগে যেন আমার মরণ হয়ে যায়। চাপড়ি পিঠ লাল করে দেব। এসব কেমন কথাবার্তা? অরুণ সরকার পাশ থেকে ধমকে ওঠে। অরুণাব সেই ধমক গ্রাহ্য করে না। পাতা করুণ দৃষ্টিতে তাকিয়ে অরুণাবের দিকে। ফর্সা মুখটা কান্নার ফলে লাল কৃষ্ণচূড়া হয়ে আছে। সে শান্ত সুরে বলল, এসব কথা আরেকবার মুখে আনলে কানের নিচে বাঁচাবো। তুমি ছোট বাচ্চা না তো। ভালো মন্দের বুঝ তোমার আছে। তোমার সাথে যদি দেখা করো, কথা বলো, ভালো লাগে, তুমি করতে পারো। আমার তরফ থেকে কোনো বাধা আপত্তি আসবে না। আম্মু। অরুণাব কিছু বলতে চাইলেও পাতা বলতে দেয় না। মাথায় হাত রেখে বলে, অনেক বড় ক্রিকেটার হও, তারপর লাল টুকটুকে বউ আনবো ঘরে। নাতি নাতির মুখ দেখব, তারপর চিরতরে চোখ বুজে নেব।
অরুণাভ শ্বাস শেষে তিক্ত কথাটা অনেক কষ্টে হজম করে। মা বাবা ছাড়া সে কিছু কল্পনা করতে পারে না। সে প্রসঙ্গ বদলে বলল, আমার সাথে কথা বলো। কার সাথে বলছি? অরুণাভ হেসে দিল, হাসলো পাতাও। অরুণাভের নাকের চেপে ধরে বলল, তোমার নাক থেকে সর্দি ফুরালো না? অরুণাভ লজ্জা পায়, টি শার্টের হাতায় নাক ডলে। পাতা নাক মুখ কুচকে নিয়ে বলে, যাও চোখে পানি দিয়ে ছিটিয়ে দাও। কেঁদে চোখে মুখের কি হাল, একটু পরে বলবে আম্মু মাথা ব্যথা করছে, টিপে দাও। অরুণাভ হেসে ফেলল, আম্মু তোমাকে সবসময় হাসি খুশি থাকতে হবে। তুমি হাসলে আমাদের গোটা পরিবার হাসে। আমার হাসি খুশি থাকা তো তোমাদের উপরেই নির্ভর করে। তোমরা আমাকে ভালো রাখলে আমি হাসি খুশি, খারাপ রাখলে তো মন খারাপই হবে। অনেক হলো, যাও ফ্রেশ হয়ে নাও। অরুণাভ কতক্ষণ তাকিয়ে থাকলো মায়ের দিকে। কবে শেষ এই অভিমানের ঝুড়ি হবে? সে ফোঁস করে শ্বাস ফেলল। মায়ের বুকটা আঁচলায় ধরে কপালে চুমু দিয়ে বলে, আই লাভ ইউ সো মাচ মাই সুইট মম। অরুণাভ চলে গেল। অরুণ সরকার দরজা চাপিয়ে দিয়ে এগিয়ে আসে। গায়ের ব্লেজার খুলতে খুলতে টেনে টেনে বলল, এই যে পাঁচুরি হাউমাউ করে কেঁদে, আমিও কি ক্ষমা টমা পেতে পারি? পাতা মুখ ফিরিয়ে চোখের জল মুছে দেয়। নাক টেনে বলে, ভেবে দেখতে পারি। অরুণ সরকারও শো খুলে তাকে সাজিয়ে রাখে। টায়ের নট দিলে করতে করতে পাতার পায়ের কাছে মেঝেতে বসে পড়ল। কালো পাড়ে দারুচিনি শাড়ির আড়ালে নুপুরের ফর্সা পা। অরুণ সরকার পা জোড়া দুই হাতে আঁকড়ে ধরল। বেলুনের মতো ফোলা বৃদ্ধাঙ্গুলে দাঁত দিয়ে কামড় দেয়। পাতা পা ছিনিয়ে নিতে চাইলে অরুণ সরকার পা দুই বুকে চেপে ধরে। পাতার হাতুতে থুতনি ঠেকিয়ে চোখে চোখ রেখে ভরাট ছড়ে বলে, ইয়োর হাইনেস, প্লিজ ফরগিভ মি, প্লিজ টক টু মি, আই অলসো লাভ ইউ। না জান। স্টাডি রুম থেকে কোলাহল ভেসে আসছে। কোলাহলে বিরক্ত হয়ে আনিকা দুই হাতে কান চেপে বিরক্তির শ্বাস ছেড়ে চেঁচায়। তার চেঁচানোতে কোলাহল থামে, তবে তা খুব অল্প সময়ের জন্য। আবার যেমন তেমনই আনিকা ধপাস করে মেঝেতে বসে পড়ে। অরুণাভ হেসে উঠল, তার মাথায় চাটা মেরে বলল, নিজের ডান্সের ডিটাও জানিস না, আবার আমাদের উপরে চেঁচাচ্ছিস, লজ্জা করে না তোর? আনিকা উঠে দাঁড়ালো, ধুম করে অরুণাভের পিঠে কিল বসিয়ে বলে, আমি বলিনি আমি ডান্স পারি, তবে মনিটরে দেখানো সিম্পল একটা স্টেপ করার মতো ক্ষমতা আমার আছে। তোদের তো তাও নেই, হাত পা ছাড়া ছোড়াছড়ি ছাড়া আর কি পারিস? মোহন এগিয়ে এসে বন্ধুর কাঁধে কোনো ঠেকিয়ে বলে, ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য বয়েজ পাওয়ার। আমরা নাকিন ডান্সে মশুর। আন্ডার 19-এর সুপার ফ্লোরে শ্রীলঙ্কাকে হারিয়ে আমরা সবাই নাকিন ডান্স দিয়েছিল, রীতিমতো ভাইরাল হয়েছিলাম। দেখনি ভিডিও? আমি ওসব ফালতু জিনিস দেখি না। তা দেখবে কেন? তোমরা তো দেখবে। 1 নাম্বার তুজে কাম্বার, হাই রে তার সিকি সিকি, হাই কিতনে সুন্দর তুজে ডিম্পল। হেই ভাই, জিতছেন দিচ্ছেন। কাকের গলায় শুধু গেয়েই না, নেচেও দেখালো মোহনলাল। তার নাচ গানে সবাই হাসিতে ফেটে পড়ে। অরুণাভ হাসে, তবে আনিকার রাগী চাহনিতেও বন্ধুকে থামতে বাধ্য হয়। আনিকা রাগ দেখিয়ে কাউচে বসে পড়ে। শেখাবে না ডান্স, যা পারে করুক। রূপক হাই হাই করে বলে, আপু বসলে কেন? জলদি স্টেপ ধরিয়ে দাও, সময় তো নেই। শেখার পর প্র্যাকটিসও তো করতে হবে। আমি পারবো না, যে বেশি লাফাচ্ছে তাকে বল। বলে আনিকা আর চোখে মোহনের দিকে তাকালো। মোহন ক্লোজে হাসি দিল। তোমরা চাইলে আমি শেখাতে পারি। অ্যাকচুয়ালি ক্রিকেটে আমাদের একটা ভাইরাল স্টেপ আছে, খুবই সিম্পল, যে কেউ পারবে। দাঁড়াও, আমি 10 সেকেন্ডে শিখিয়ে দিচ্ছি। দুই হাতে নাগিনীর মতো ফোনা তুলবে, দেন চোখ বড় বড় করে জিভ বের করে কোমরে এরকম হিপ আপ করবে। আন্ডারস্ট্যান্ড? রূপক মাথা তোলায়। মোহন 1 2 3 কাউন্ট করে নাচে আর ওজে গলায় গান গায়, মাই নাগিন নাগিন। রূপক তাৎকালিয়ে তাকে অনুসরণ করে। অরুণাবের দিকে তাকিয়ে বলে, হেই ব্রো, তুমিও আসো না, বেশ মজা কিন্তু। আমরা অরুর বাটিতে এই স্টেপ করি, কি বলো? অরুণাব তার মাথায় চাটা মেরে বলে, অডিয়েন্স পচা ডিম টমেটো ছুঁড়ে মারবে। তাহলে কি করব? ডান্স পারফরমেন্স বাদ দিই, তবে গানেরও ব্যবস্থা করা যায় না? আমি কিন্তু সুন্দর গাইতে পারি। অরুণাব ভেবে দেখলো আইডিয়াটা মন্দ না, কিন্তু গাইবে কে? সে রূপকের দিকে তাকিয়ে বলল, গিয়ে দেখাতো একটা। রূপক কেশে গলা পরিষ্কার করে নিল। এক হাতে কান চেপে চোখ দুটো বন্ধ করে এমন ভাব ধরলো যেন অত্যাধিক কোনো একটা গান গাইবে, কিন্তু মুখ দিয়ে বেরোলো, কচিপনে হেঁকে দিল কালো কুকুর। আনিকা রেগে গিয়ে পায়ের স্যান্ডেল চুড়ে মারল রূপকের মুখ বরাবর। মোহন হাসতে হাসতে মেঝেতে পা ছড়িয়ে বসে পড়ল। নয়ন একপাশে দাঁড়িয়ে মুখে হাত চেপে হাসছে। অরুণাভ মুখ প্লাস্টিকের হাসি ফুটিয়ে বলল, ওয়াও, ভেরি নাইস। মনে হলো বহু বছর পর ক্লাসিক্যাল সঙ্গীত টাইপ কিছু শুনলাম। কি সুন্দর সঙ্গীত, তুই লিখেছিস বুঝি? হাসান রাজাও ফেল। তাদের ভৎসনায় রূপক মুখ পাকিয়ে বলে, হয়েছে হয়েছে, এটা অনেক ভাইরাল একটা গান, তোমরা এখনো শোনোনি? অরুণাভ মাথা নাড়ল, শোনে কি? শোনেনি। রূপক
ফোন বের করে তাকে দেখাতে লাগলো। মোহনা উঠে এসে দেখে আনিকা বিরক্ত হয়ে স্টাডি রুম ছাড়ার জন্য পা বাড়ায়। অরুণাভ 2 হাত মেলে তার সামনে বাধা হয়ে দাঁড়ালো। প্লিজ আনিবরি, যাস না, তুই স্টেপ কর, আমরা সবাই শিখে নিচ্ছি। আমি নিজেই পারি না, তোদের কি শেখাবো? অরুকেই ডাক, ও সুন্দর করে শিখিয়ে দেবে। আনিকার কথায় চুপ থাকা নয়ন বলল, বাহরে, ওর বার্থডে পার্টি সারপ্রাইজ ডান্স ওর থেকে শিখবো? তাহলে তো মজাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ নয়ন ঠিকই বলেছে। আচ্ছা, আমরা এই গানটা বাদে অন্য কোনো গান চুজ করি। এটা কেমন? সেকালে সেকালে, এই হিপ হপ ওর বলিউড? রূপক চট করে বলল। অরুণাভ ঘোর বিরোধিতা করে বলল, গান এটাই ফিক্সড। আনিকা তার কথায় গুরুত্ব না দিয়ে রূপককে বলল, বলিউড বেটার। গান কোনটা ভালো হবে? সালমা ইশক नो। ओ तेरे पाल में खुश है, पाल में खया, बदले हर रंग की घड़ी, पर जब तो रूप उसका लगती है प्यारी बारी, उसको जितना देखो उतना सोचो। রূপকের গলা সত্যিই সুরেলা, বেশ শোনায়। আনিকা খুশি মনে বলল, ফাটাফাটি, এইটাই লক করলাম তাহলে, ওর সাথে গানটা স্যুট করবে। বলে আনিকা খুশি মনে গানে ডান্স স্টেপ খুঁজতে ল্যাপটপকে কোলে নিয়ে আবারও কাউচে বসল। আর কারো কিছু করার নেই। তারা এবেলায় ধুপিয়ে স্টেপগুলো মুখস্থ করে প্র্যাকটিস করে শুরু করে, তালে না তাল মিললেও অনেকবার প্র্যাকটিসের পর চলার পর পারফরমেন্স রেডি। অরুণ সরকার আর আরিয়ান সরকারের একমাত্র আদরে বোন আদরি সরকার, 2 ভাইয়েরই লাডলি। পাতার বড় ভাই লোবানমের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পারিবারিকভাবে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়েছিল এককালে। কয়েক বছর সংসারও করে, তারপর একদিন বিচ্ছেদে হানা দেয় দেড়গোড়ায়। দোষ 2 পক্ষেরই ছিল, কিন্তু মানুষ মাত্রই বিচিত্র প্রাণী। তারা নিজেদের দোষ স্বীকার করতে নারাজ, অন্যের কাঁধে দোষ ঠেলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আদরি লুপ তাদেরই একজন। যখন দুটো সম্পর্ক একসাথে জুড়ে থাকে আর একটা সম্পর্ক ভেঙে যায়, খুব সাধারণভাবেই অপর সম্পর্কের উপরে প্রভাব পড়ে। আদরি লুকমান সম্পর্কের বিচ্ছেদের কারণে অরুণ পাতার সম্পর্কে প্রভাব না ফেললেও পাতার সাথে তার বাপের বাড়ি আর আদরির সম্পর্কে ফাটল ধরে আছে। আদরির স্বামী বাংলাদেশে হলেও চাকরি সূত্রে নিউ জার্সিতে বসবাস। আদরিও সেখানেই থাকে। বছর অন্তর 1-2 বার ঘুরে যায় দেশে। কিছুদিন আগে সে 5 বছরের ছেলে আরাফকে নিয়ে বাংলাদেশে এসেছে। এতদিন শ্বশুর বাড়িতেই ছিল। বড় ভাই ও ছোট ভাইয়ের ফোনে আজ বিকেলে সে বাপের ভিটায় হাজির। ড্রয়িং রুমে বসা রুবিকে দেখে জড়িয়ে ধরে মৃদুস্বরে চেঁচিয়ে উচ্ছেদ প্রকাশ করে। কুশলাদি বিনিময়ে ব্যস্ত হয়ে পড়ে। একসময় পাশে বসা পাতাকে খেয়াল করে বলল, কেমন আছো বড় ভাবি? পাতার অস্বস্তি বাড়ে, জবাব দিতে একটু দেরি হয়। তখনই আদরি আবার রুবির সঙ্গে আলাপ শুরু করে দিয়েছে। পাতা অপমানিত বোধ করলো, সে কিছু না বলে হনহনিয়ে চলে যায়। তার প্রস্থানেও রুবি আদরি আলাপন বিঘ্ন হয় না। অরুণিতা সদরে বেদের মোড়ায় বসে এতক্ষণে সবটাই লক্ষ্য করেছিল। কোলে ল্যাপটপ রেখে গলার হেডফোনটা পুনরায় কানে তুলে নেয়। কফির মগ হাতে এগিয়ে গিয়ে ড্রয়িং রুমের দিকে। আদরি অরুণিতাকে দেখে হাস্যোজ্জ্বল মুখে বলে, আরে আমাদের অরুচে কত বড় হয়েছিস, 2 দিন পর তো মনে হয় তুই ভোরের বড় বোন। অরুণিতার গম্ভীর মুখে এগিয়ে গিয়ে সিঙ্গেল সোফায় বসে সেন্টার টেবিলে পা তুলে দিল। রিমোট হাতে টিভিটাও অন করলো। এদিকে ভাতিজির এহেন আচরণে রুবি আদরি দুজনেই মুখ। রুবি উঠে এসে অরুণিতার হেডফোনে খুলে নিয়ে খানিকটা শাসনের সুরে বলে, অরু, এ কেমন অভদ্রতা, ফুপি এসেছে দেখিসনি? অরুণিতা অনাগ্রহ করা চোখে তাকালো ফুপুর দিকে, চোখ চোখা করে বলল, হ্যালো। তারপর আবারও টিভির পর্দায় চলা টম অ্যান্ড জেরির মারামারিতে ডুবে গেল। আশেপাশে কি হচ্ছে দেখার সময় নেই। ভাতিজির এরূপ আচরণে আদরে কষ্ট পায়। থমথমে মুহূর্তেই হঠাৎ প্রহরের আগমন। সে পুপুর আগমনের চেয়ে আরাফের আগমনে বেশি খুশি। আলার একজন মানুষ পাওয়া গেল। সে খুশিতে গদগদ হয়ে আরাফকে জড়িয়ে ধরতে নেয়। থেকে অরুণিতা এসে খপ করে বাহু চেপে ধরে, এক প্রকার টানতে টানতে নিয়ে যায় দোতলায়। প্রহর ফ্যাল করে তাকিয়ে বলে, আপনি, আমি তোমার রং পেন্সিল নেই নাই, তোমার কিছু লুকিয়ে খাই নাই, তোমার মেকআপ বক্স দিয়ে আমার পুতুল বউকেও সাজিয়ে দিই নাই, শুধু ওই টেডিটাকে একটা চুমু দিয়েছি। ও কি তোমাকে বলে দিয়েছে? হ্যাঁ। প্রহরের মুখটা ভোতা হয়ে আসে। শয়তান টেডি, সে কত করে বলল আপনি কি যেন বলিও না। মুখ বন্ধ রাখতে চকলেটও দিয়েছিল, তাও বলে দিল আরফের সাথে একদম মিশবে না, আর ফুপির সাথেও কথা বলবে না, কিছু দিলে নেবেও না, বুঝেছ লাভ? কেন, ফুপি কি তোমাকে কষ্ট দিয়েছে? আর আরফও? হ্যাঁ, তবে আমাকে না, আমাদের আদরের মাম্মামকে। তাই আমার কথা যেন মনে থাকে। প্রহরের মুখে নিখোঁজ কালো আধার নামে। ফুপি তো তাকে অনেক আদর করে, তাহলে আম্মুকে কেন কষ্ট দিল? অপরদিকে আদরের ভাতিজির এহেন আচরণে আদরি যতটা অপমানবোধ করে, তার চেয়ে বেশি কষ্ট পায়। কষ্টে দু চোখে ভিজে ওঠে। সে ছোট ভাইয়ের কাছে নালিশ করে। আরিয়ান সরকার সব শুনে ভাতিজিকে ডেকে পাঠালো। অরুণিতা আসে। চাচু ডেকেছিলে?
হ্যাঁ, আসো, তোমার নামে নালিশ এসেছে। অরুণিতা এগিয়ে গেল চাচুর পাশে দাঁড়ালো। কণ্ডনরত ফুপুর দিকে এক পলক দেখে নিয়ে চাচুর উদ্দেশ্যে বলল, কি করলো নালিশ? আরিয়ান অরুণিতার হাত ধরে নিজের পাশে বসায়, স্নেহস্বরে বলে, আমাদের ওরুর মতো মেয়েই হয় না, রূপে করে সব দিকেই মিস পারফেক্ট। টক টু দ্য পয়েন্ট। অরুণিতার কাটকাট গলা। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে জানতে চাইল, তোমার পুপির সাথে কথা বলনি? সে তোমাদের কত ভালোবাসে বোঝাতে হবে তোমাদের। দেখো, কথা বলে নিয়ে দেখে কেঁদে মেকআপ নষ্ট করে ফেলেছে। এসে হাউমাউ করে কেঁদে বলেছে, ছোট ভাইয়া ওরু আমার সাথে কথা বলছে না। অরুণিতা আদুরির দিকে তাকিয়ে সম্বোধনহীন বলে, কথা বলিনি। আদুরি ভাইয়ের দিকে তাকিয়ে কণ্ডনত সুরে বলল, দেখলে ভাইয়া? আরিয়ান অরুণিতার দিকে তাকিয়ে হতাশ সুরে ডাকে, অরু, এনি প্রবলেম? অরুণিতার ভাবলেশীন গলায় আরিয়ান কি বলবে ভেবে পায় না। ভাতিজি তার ভাইয়ের সাথে কোনো অংশে কম না, দুই কাঠি ওপরেই ধরা যায়। সে জানতে চাইল, সেটাই তো, কি প্রবলেম চাচুর? প্রবলেম সৎ আর আপনের। সে আমার পাপার সৎ বোন। অরুণিতা, বিহেভ ইয়োরসেলফ। আরিয়ানের শাসনের সুরে ধমকায়। অরুণিতা মুখে প্লাস্টিকের হাসি চুলিয়ে বলে, আই এম বিহেভিং ওয়েল। পাপা সেজ উড শুড ট্রাই পিপল দ্য ওয়ে দে ট্রিট আস। টকিং টু হার স্টেপ ব্রাদার্স ওয়াইফ she feels awkward. Then why I should be so close with my step aunt? অরু, আদুরি ধমকায় অরুণিতাকে। অরুণিতা তাকে গ্রাহ্য করে না, চাচাকে বলে, মাম্মাম ওখানেই বসেছিল, উনি তাকে ইগনোর করে চাচিমণির সাথে কথা বলেছিল। গলায় লাগছিল। হাউ কুড আই টলারেট অল অফ দিস? ঘরে কয়েক সেকেন্ডের জন্য নীরবতা বিরাজ করে। আরিয়ান বোঝার চেষ্টা করে, অরু, সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল। তুমি তো জানোই তোমার মামার সাথে আদুরির একটা সম্পর্ক ছিল, তারপর ডিভোর্স, ওখান থেকেই কথা আছে। তুমি ছোট মানুষ। হোয়াট কাইন্ড অফ কথা চাচু? একটা রিলেশনে জড়ানোর আগে পাপা বা মাম্মামের পারমিশন নিয়েছিল? একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে, বনিবনা হয়নি, আলাদা হয়ে গেছে, নর্মাল বিষয়। কিন্তু এখানে মাম্মামের কি দোষ? তোমার বোন মামার উপরে কেস করতে চেয়েছিল, পাপা কেস করতে দেয়নি, তাই পাপা শ্বশুরবাড়ির লোকের হয়ে গেল। এইসবের ভিড়ে মাম্মাম তার বাপের বাড়ি যায় না কত বছর হয়ে গেল। সেসব খারাপ চোখে পড়ে না, না? অরুণিতা অনেকটা ধৈর্য সহকারে দীর্ঘলায় সবটা বলে গেল। আরিয়ানের মনে হলো কথাগুলো অরুণ না, অরুণ ভাই বলেছে। সে বোনের দিকে তাকায়, আদুরি ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আমি বড় ভাবের সাথে কথা বলি না, আমি চেঁচে কথা বলতে যাই, বরং উনি গা বাঁচিয়ে চলে। আর ও ছোট মানুষ, ছোটদের মতো থাকবে, বড়দের মধ্যে কথা বলবে কেন? আমি বড়দের মধ্যে কথা বলতে চাইও নি, নালিশ দেওয়া হয়েছিল, তাই আমি আমার সাইড ক্লিয়ার করলাম, এতটুকুই। অরুণিতা এবার হালকা অনুভব করলো, ভেতরটা এতক্ষণে জ্বলছিল তাও দাও করে। অরুণ সরকার রান্না করে ব্যস্ত ছিল, গায়ের সাথে অ্যাপ্রনে, হাতে গ্লোভস। ওভেন থেকে একটা কেকটা বের করে ক্যাবিনেটে রাখিয়ে, কালমির বাজে, তাই প্রতি বছরের মতোই নিজ হাতে কেক বানাচ্ছে। হঠাৎ পাতাকে হনহনিয়ে রান্না করে ঢুকতে দেখা গেল। অরুণ কোনা চোখে তার চিন্তিত মুখে পানে তাকালো। মহিলা তার সাথে কথা বলে না, দু একটা শব্দ উচ্চারণ করে সেগুলো কথার কাতারে পড়ে না। বোরের বাবা আরিয়ান ভাইয়ের স্টাডি রুমে ঘুরে আসছেন তো, এক্ষুনি যান, ইটস ইমার্জেন্সি। কি হয়েছে? কি হবে? আপনার মেয়ে আপনার মতোই হয়েছে, বড়দের মুখে মুখে জানোই তাই বলবে, ম্যানার্স বলতে কিছু নেই। আপনি এক্ষুনি দাঁড়িয়ে কেন? জলদি যেতে বললাম না। আরে আমি কাজ করছি তো। রাখুন আপনার কাজ, আগে মেয়েকে সামলান গিয়ে। ছোট ছোটদের মতো থাকবে, বড়দের ঝামেলায় পড়তে হবে কেন ওকে? আজ তো বেয়াদব হয়েছে, আজ ওর পিঠের লাঠি ভাঙবো। পাতার মুখটা রাগে লাল হয়ে আছে, অরুণের মাঝে সেরকম কোনো হেলদোল দেখা গেল না। সে এখনো ছুরি দিয়ে কেকের গায়ে ক্রিম লেপটে দিচ্ছে। পাতা রেগে বলে, কিছু বলছি আমি, যাবেন নাকি? আমি কি চুলের মুঠি ধরে টেনে আনবো? অরুণ শান্ত গলায় বলে উঠল, কি হয়েছে না বললে কিভাবে যায়, ঘটনা কি? পাতা কিছুই বলল না, চোখ শান্ত রইল শুধু। চোখে জমা সকল রাগ পানিতে রূপান্তরিত হয়েছে। অরুণ সরকার ছুরি রেখে দায়ী তাৎক্ষণিক অ্যাপ্রনটা খুলে রেখে রান্নাঘর ছাড়তে ছাড়তে বলে, যাচ্ছি তো। এমন করে তাকালে তো ভয় করে, কেক খেয়ে ফেলো না যেন, এখানেই থেকো। পাতা কেকের দিকে তাকাই, ছুরিতে হাতে নিয়ে কেকের রফা দফা করে ছাড়ে। এত রাগ লাগছিল কেন? রাগটা কার উপরে? আদরে নাকি আদরে মেয়ের উপরে? অরুণ দরজায় কড়া নেড়ে ভেতরে প্রবেশ করে, ভাই বোনদের উদ্দেশ্যে মাত্র সুবল হেসে মেয়ের পাশে টুল টেনে বসে। আদরে মুখোমুখি সে বোনের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, কখন এলি? আমি ফোন করলাম বলে আসতে পারবি না, ছেলের শরীর ভালো নেই। আরাফকে রেখে এসেছিস নাকি আবার? হুম, সাথে এনেছি, নিচে ভাবের কাছে আছে। আমি আসতাম না, ছোট ভাইয়া ফোন দিয়ে বললো, তাই আর মানা করতে পারিনি। আদরের কথাই অরুণ স্নান হাসল। সে বড় ভাই ফোন করলেও মানা করতে পেরেছে, আর ছোট ভাইকে মানা করতে পারেনি।
ভালো করেছিস। তা মুখটার এ হাল কেন? আদরে আরিয়ানের দিকে তাকাই। অরুণও তাকাই। ওর দিকে তাকাচ্ছিস কেন? কি হয়েছে? পপ্পি ভাতিজি লেগেছে। আদুরি নাকি পাতাকে ইগনোর করেছে, তাই ওরও আদুরিকে ইগনোর করেছে। টিট ফর ট্যাট। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল। অরুণ সরকার মেয়ের দিকে তাকালো ক্ষীণ। অরুণিতা নিমিষেই রেগে গেল, বলল, আমার দিকে এইভাবে তাকাচ্ছ কেন? আমার মাম্মামের সাথে কথা বলবে না? আমি কেন তার সাথে কথা বলতে যাব? আদুরিও চুপ থাকলো না। ভাইয়া, আমি ভাবিকে জিজ্ঞাসা করেছিলাম কেমন আছো ভাবি। ভাবি জবাব দেয়নি। এখানে অপমানটা কি করলো আগে? তারপরও আমি কিছু বলিনি। হয়তোবা অতীতে আমারও কিছু ভুল ছিল, কিন্তু আমার কথা হলো, ছোট মানুষ হয়ে বড়দের বিষয়ে কথা কেন বলবে? কি কি বলেনি তোমার মেয়ে? এখানে সৎ আপনের প্রশ্ন আসবে কেন? জবাব দাও ভাইয়া। তুমি তোমার মেয়েকে নিশ্চয় শিখিয়েছো যে আমি ওদের সৎ ফুপ্পি। তাই তো ওরাও বলে। আদুরি আস্তে কথা বল। আরিয়ান ধমকে ওঠে। আদুরি দমল না মোটেও। তেজস্বী স্বরে অরুণকে বলল, আমার ছেলেটা অসুস্থ। অসুস্থ ছেলেটাকে টেনে এনেছি ভাতিজি বাড়িতে বলে, কিন্তু ভাতিজির যা রূপ দেখলাম, আমার বাপের বাড়ি আসার শখ মিটে গেছে। সে অন্যদিকে মুখ ফিরিয়ে নীরবে কান্নাই বোধ হয়। অরুণিতা চোখ উঠিয়ে বিরক্ত প্রকাশ করে। যেমন মানুষ কেঁদে জিততে চায়, তাদের অরুণিতাও একটুও সহ্য করতে পারে না। ফুপ্পি তার অনেক পছন্দের ছিল, কিন্তু আজকের পর অরুণ সরকার মেয়ের দিকে ফিরে গম্ভীর মুখে হুকুম দেয়, ফুপ্পিকে সরি বলো। বলবো, তার আগে মাম্মামকে সরি বলতে বলো। অরুণিতার একরোখা জবাব। অরুণ আরেকটু কঠোর চিত্তে বলে, অরুণিতা সরি বলতে বললাম তো। অরুণিতা উঠে দাঁড়ালো, বাবার চোখে চোখ রেখে বলতো, সে বলুক, দেন আমিও বলবো, না হলে প্রশ্নই আসে না। অরুণ সরকার মেয়ের কমন পথের দিকে তাকিয়ে রইল কতক্ষণ। আদুরি প্যাচ প্যাচ কান্না অব্যাহত রেখে বলল, আমি নাকি সব বাচ্চাদের থেকে অরুকে বেশি ভালোবাসি, কত স্নেহ করি, আর আজ সে আমার সাথে কতটা রুটলি কথা বলছে। কথাগুলো মিথ্যে নয়। অরুণিতা ছোটবেলা থেকে সবার চোখের মণিতে পরিণত হয়েছে, এবং দুষ্টু দুষ্টু মিষ্টি আচরণে সে সবার প্রিয় ছিল। আরিয়ান বোনের কথায় পিষ্টে বলল, শুধু ওর রুটনেস দেখলি, কেন রুট হলো সেটা দেখলি না আদুরি? পাতা তোর বড় ভাবি, তোর উচিত ছিল রুবিটাকে তার গলায় পড়া, তার সাথে কুশল বিনিময় করা। তুই তাকে ইগনোর করে রুবির সাথে গপ্প জুড়ে দিলি। রাগটা অস্বাভাবিক। আমি সবসময় ভাবির সাথে কথা বলার চেষ্টা করেছি। ভাবি আমাকে দেখে গম্ভীর হয়ে যায়, ঠিকঠাক কথাও বলে না। যে কথা বলে না তার সাথে আমি কিসে গপ্প জুড়ে দেব? সে আমাকে ঘৃণা করে। তুই বলিস না, সেও বলে না। তুই বল, সেও বলবে। এখনই গিয়ে বল, কথা বলবি পাতার সাথে। এটা আমার আদেশ। আর পাতা এতটাই নরম মনের, তুই যদি ওর হাতটাও ধরে ভাবিও ডাকিস, কেঁদে তোকে বুকে টেনে নেবে। ওর মতো কোমল নরম মনের মানুষ আমি দুটো দেখিনি। ও মন উজাড় করে স্বার্থহীন ভালোবাসতে জানে, ঘৃণা করতে না। তুই যা, এখনই যা। পাতা কোথায়? আরিয়ান বোধকে আদেশ করে বড় ভাইয়ের কাছে পাতার সন্ধান জানতে চাইল। অরুণ ছোট্ট করে জানায় রান্নাঘরে আছে। আরিয়ান বোনকে যেতে বলে। আদুরি ফোঁস করে শ্বাস ফেলে বলে, ওকে ফাইন, আমি আবারও কথা বলতে যাব, কিন্তু এবার সে কথা না বললে আমি আর কখনোই এই বাড়িতে আসবো না। সরকার বংশের রক্ত আমার শরীরেও বইছে। অরুণ হেসে হেসে উঠে চলল, দাঁড়ালো। চল দেখি কে কথা বলে না, বাট তোকে আগে হাত ধরে সত্যি মনে সরি বলতে হবে, তারপর বুকে টেনে নেওয়ার দায় ওর। ভাবি কখনো বুকে টেনে নেবে না, তার কাছে ভাই সব। আদুরি অভিমান স্বরে বলল। অরুণ সরকার বোনের কাঁধে হাত থেকে ভরসা দেয়। পাতা এখনো রান্না করে কেক খাচ্ছিল। অরুণ দরজায় দাঁড়িয়ে আদুরিকে ভেতরে পাঠায়। আদুরি ধীর পায়ে এগিয়ে যায় পাতার দিকে। পাতা আবারও অস্বস্তিতে পড়ে গেল। আদুরি আর লুকমান যখন বিচ্ছেদের ঘোষণা দিয়েছিল, পাতা দুপক্ষের মধ্যে সমঝোতা করানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, উল্টো সম্পর্কে তিক্ততা বেড়েছে। ননদ ভেবেছে ভাইয়ের সাফাই কালতে এসেছে, আর ভাই ভেবেছে নিজের সম্পর্ক নড়বড়ে না হয়, তাই ননদের কাছে মাথা ঝুঁকাতে বলছে। তারপরও ভাই ও ননদ দুজনের থেকে দূরত্ব মেপে চলেছে। আদুরি এগিয়ে এসে পাতাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। পাতা খানিকক্ষণ স্থবির হয়ে পড়ে থাকে। অস্বস্তি নিয়ে তাকায় দরজা দাণ্ড্যমান অরুণ সরকারের দিকে। অরুণ মুচকি এসে বলে, টেক হার। পাতা এক হাতে আদুরি পিঠে রাখে, আরেক হাতে তার মাথায় স্নেহের স্বরে ডেকে বলে, আদু ভাই, কাঁদছো কেন? ব্যাস, ননদ ভাবির মধ্যকার মনোমালিন্য ধূলিসাৎ। দুজনে দুজনের সাথে ভাব বিনিময় করে। অরুণ তাদের কথোপকথনেই শুনছিল। হঠাৎই চোখে পড়ে কেকের দিকে। চোখের আকার নিমিষেই ছোট ছোট হয়ে আসে। তার কেক কোথায় গেল? বাটি, এই শীতের রাতে সেজে পেতে কোথায় যাওয়া হচ্ছে শুনি? নাইট ওয়ার্ক বাটি। ক্যান আই জয়েন ইউ? নো। অরুণা বন্ধুর দিকে তাকিয়ে বলল। মোহনলাল বিড়াল শাবকের গা বলিয়ে দিতে দিতে প্রশ্ন করে, বাট হোয়াই? তোর জ্বালায় অতিষ্ঠ হয়ে আমি হাঁটতে বেরোচ্ছি। সেই তোকে নিয়ে যদি হাঁটতে বেরোই, তাহলে তো কথাই নাই বাটি। অরুণাব জিন্সের প্যান্ট কোমরে অবধি তুলে হুক লাগায়, টি শার্টে দুই হাতে ঢুকিয়ে গলায় তোলে। তখনই হারামি বন্ধু হারামিপনা শুরু।
কোমরে থাকা প্যান্টের হাঁটুতে নেমেছে। আন্ডারআর্ম ব্র্যান্ডের আন্ডারওয়্যারের মানসম্পন্ন অক্ষত আছে। বন্ধু অস্বাস্থ্যকর কারণে রেগে খুন হয় অরুণা। নিজ প্যান্টে তোলার আগে বন্ধুর শর্টস নামিয়ে দিল। মোহনলাল দুই হাতে মান সম্মান ঢেকে নেয়। চোখ দুটো রসগোল্লা বানিয়ে বলে, ছি বাড়ি ছি, তুই আমার দেহ পাবি কিন্তু মন কখনো পাবি না। আমার মন তো সেই কবের পাতাবাহারে আটকে গেছে। অরুণাব দুষ্টু হেসে চিও প্যান্ট উপরে তুলতে তুলতে বলে, তোর মন দিয়ে আমি কি করব? আমার তোর দেহটাই চলবে। বাটি। হঠাৎই থেমে যায় অরুণাব। মোহনের দৃষ্টি খেয়াল করে চোখের আকার ক্রমশই বড় হয়। সে ঝড়ে গতিতে পেছন ফিরে। কি হচ্ছেটা কি এখানে? অরুণ সরকারে গমগমে গলা। দরজায় দাঁড়িয়ে আছে সে। হাতের মিনি ট্রেতে দুটো দুধের গ্লাস। অরুণাব চাপা সরে চেঁচিয়ে বলল, আপু, কারো রুমে ঢোকার আগে নক করতে হয়। প্রাইভেসি বলতে একটা ওয়ার্ড আছে, বুঝলে? এই তোমাদের প্রাইভেসি? অরুণ সরকার খেয়ে ফেলা দৃষ্টিতে ছেলে ও ছেলে বন্ধুর দিকে তাকায়। অরুণাবের কান দুটো নিমিষে রক্তিম হয়ে এসেছে। সে খেয়াল করে মোহনের শর্টস এখনো নিচে পড়ে আছে। বেচারা দুই হাতে মান সম্মান ঢেকে রেখেছে। অরুণাব দৃষ্টি কটমট করে বলল, প্যান্ট উপরে তোল বাঞ্চত। নিচু কণ্ঠে বলেও অরুণের তেজি কান ঠিকই শুনে নিল ছেলের মুখ কর্তৃক নির্গত বিশুদ্ধ দেশি গালি। এহেন ভাষায় মূর্খ হয়ে গেল সে। মোহন অরুণাবের পেছনে এসে শর্টস তুলে নেয়। ক্যাবলা কান্তর হাসি উপহার দিয়ে বলে, আঙ্কেল, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই। আমি কি ভাবছি? অরুণ সরকার চট করে প্রশ্ন করল। অরুণাব পারে না বন্ধুকে রামতা দিয়ে ফালাফালা করতে। সে বাবার দিকে তাকিয়ে হালকা পাতলা হাসি ফুটিয়ে বলল, ইট ওয়াজ টোটালি মিস আন্ডারস্ট্যান্ডিং। তুমি কিছু বলবে? ও আচ্ছা, দুধ দিতে এসেছো? অরুণাব এগিয়ে এসে গ্লাস দুটো নিয়ে নেয়। বাবাকে বলে, তুমি এখন আসতে পারো। আসতে পারো বলতে, তোমার যদি কিছু বলার থাকে বা কাজ থাকে ভেতরে আসতে পারো। আসো, ভেতরে আসো। অরুণাব কথার খেই পায় না। অস্বস্তি লজ্জায় মাথা হেঁট হয়ে আসছে তার। আপু কি না কি ভাবছে। আপু চলে গেলে সে বন্ধুর কেমা বানিয়ে ছাড়বে। অরুণ সরকার ভেতরে গেল না। সে যা দেখেছে তা কি চোখের ভুল, নাকি অন্য কোনো ব্যাপার লুকিয়ে আছে? দুজন উঠতি বয়সী ছেলে। নিজ ভাবনায় নিজে চমকায় অরুণ। কি ভাবছে সে? তার কলিজা এতটা জঘন্য কাজ কখনোই করতে পারে না। তার দেখার ভুল। হয়তোবা ওরা মজা করেছে। অরুণ সরকার খেয়াল করে তার কান দিয়ে গরম ধোঁয়া জাতীয় কিছু বেরোচ্ছে। উফ, এতটা অস্বস্তিকর মুহূর্ত কখনো তৈরি হয়নি। অরুণাব স্ট্যাম্প হাতে বন্ধুকে ধাওয়া করেছে। মোহনলাল নিজেকে বাঁচাতে মরিয়া। সে আহত গলায় বলে, বাডি, আমি কি জানতাম নাকি তোর বুড়ো বাপটা রং টাইমে এন্ট্রি নেবে? বুড়ো কাকে বলছিস? তুই বুড়ো, তোর বাপ বুড়ো, তোর যত গোষ্ঠী পড়ে। সাহস থাকলে তো কাছে আয়। অরুণাবের তেজস্বী স্বরে পৃষ্ঠে মোহনলাল দুষ্টু হয়েছে বলল, বাড়ি, ভালোভাবে বলো। ও যে ক্লোজ আপ স্টাইলে, কাছে আসো, কাছে আসো, কাছে আসো না, কাছে আসো। মোহন দুই হাতে বাড়িয়ে চুমুর ভঙ্গিমা করে। অরুণাব আরও রেগে যায়। পরিস্থিতি বেগতিক দেখে মোহন সুযোগ বুঝে ঘর থেকে বেরিয়ে দরজা লক করে দিল। তারপর শর্টসের পকেটে হাত ঢুকিয়ে সিটি বাঁচাতে বাঁচাতে চলে গেল যেদিকে দু চোখে যায়। সিঁড়ি বেয়ে নিচে নামতেই ড্রয়িং রুমে তার ক্রাশের দেখা মিলে গেল। ক্রাশ তার ছোট ছেলেকে কোলে নিয়ে টিভি দেখছে। সে ঝাঁকড়া চলে আঙ্গুল বুলিয়ে এগিয়ে যায়। ঝলমলে হাসি উপহার দিয়ে বলে, হেই প্রিটি লেডি। পাতা প্রহর দুজনে এক অভিব্যক্তি প্রকাশ করে মুচকি হাসে, যা মোহনের বুকে এপার ওপার করে দেয়। সে খুশিতে কতকত হয়ে পাশের খালি সোফা ইশারা করে বলে, ম্যাম, ক্যান আই সিট হিয়ার? পাতা হেসে বলে, বসো। আর ম্যাম ডাকলে কিন্তু রাগ করব। মোহন গুটিসুটি মেরে পাশে বসে বলে, সে আপনি রাগ করলে আমি আপনাকে আঁটি ডাকতে পারবো না। বুকের পাশে বড় কুটকুট করে। এই ছেলে, তুমি কি আমার সাথে ফ্ল্যাট করছো? পাতার চোখের আকার বড় হয়। মোহন বুকে হাত চেপে বলে, ম্যাম, এভাবে ডাকবেন না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পাতা পাকা চোখে যায়। মোহনের পিঠে আলতো চড় মেরে বলে, বদ ছেলে, বন্ধুর মা তোমারও মা। মোহন তাৎক্ষণিক বিরোধিতা করে বলল, বন্ধুর বউ যেমন আমার বউ হতে পারে না, সেই সূত্র ধরে বন্ধুর মা আমার মা কথাটিতে মিথ্যে প্রমাণিত করলাম। দ্বিতীয়বার কথা বলবেন না ম্যাম, আমি হলুদ কালার হারপিক খেয়ে শহীদ হয়ে যাব। প্রহর চোখে ঘুম নেমেছিল। তবে মোহনলালের এই কথাই ঘুম চালানো কণ্ঠেই প্রশ্ন করে, হারপিক তো ব্লু কালার হয়, ইয়েলো কালার তো পটির হয়ে থাকে। আমার পটি ইয়েলো কালার, তুমি চাইলে আমার পটি খেতে পারো। খামোশ বালক, বড়দের কথার মাঝে নাক গলানোর স্বভাব ভালো না। মোহন গম্ভীর গলায় বলল। প্রহর তাড়া হয়ে সেও নাক দেখার চেষ্টা করে বলল, আমার নাক তো ঠিকই আছে, আমি কখন নাক গলালাম মোহন ভাইয়া? মোহন অদ্ভুত দৃষ্টিতে তাকালো প্রহরের দিকে, তারপর পাতাকে জিজ্ঞেস করে, ম্যাম, এই চাটার বক্স কোত্থেকে কুড়িয়ে এনেছেন? পাতা প্রহরকে বুকে চড়িয়ে নেয়, শাল দিয়ে পুরোপুরি ঢেকে নিয়ে বলে, এনেছি রূপকথার শহর থেকে। বাই দ্য ওয়ে, তোমার শীত করছে না? এই হাড় কাঁপানোর শীতে ঠ্যাং ভিড় করে ঘুরছ। মোহন নিজ বাড়ির দিকে তাকায়। অতি উত্তেজিত শর্টস পরেই ক্রাশের সামনে এসেছে। শালা, তুই ইয়েলো কালার পটিকেই মরবি। মনে মনে নিজেকে ভৎসনা করে মোহন পাতার সম্মুখে বীরদের মতো করে হাসলো।
কিচেন হয়ে কফির মগ হাতে এগিয়ে আসা অরুণ সরকারকে শুনিয়ে শুনিয়ে বলল, বড় হয়নি যে হাড়ে হাড়ে কাঁপুনি ধরবে, টুপি জ্যাকেট পরে পকেটে হয়ে ঘুরবো ফিরবো। ওইসব শীত আমাদের মতো ইয়াং ম্যানদের লাগে না গায়ে। তা মন্দ বলেনি। অরুণ সরকার মোহনের ওপরে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে সিঙ্গেল সোফায় এসে বসে। এই ছেলেটাকে তার সুবিধার লাগে না, সবসময় ভোরের সাথে চিপকে থাকবে, আবার পাতাবাহারের সাথে ফ্ল্যাট করার চেষ্টা করবে। তার ছেলেটাও কিছু বলে না। ম্যাম, সাহস দিলে একটা কথা জিজ্ঞেস করতাম। মোহন ইতস্তত ভঙ্গিতে বলল। পাতা ভ্রুকুটিতে ভাঁজ করে বলল, কি জিজ্ঞেস করতে চাও? এই যে আঙ্কেল কি কালো জাদু করেছিল? পাতার দিকে ঘেঁষে ফিসফিসিয়ে বলল মোহন। পাতা অবসরে বলল, কালো জাদু? হ্যাঁ, আমি শতভাগ নিশ্চিত আঙ্কেল আপনাকে কালো জাদু করে বিয়ে করেছে। নয়তো আপনিই দেখেন, কোথায় এই চুলদারি পাকা বুড়ো লোক আর কোথায় আপনি, আকাশ পাতাল ফারাক। পাতা ঠোঁট চেপে হেসে বলল, তাই একটু করেছিল বই কি। আপনি কিছু বলেননি? কি বলবো আর, মায়ে পড়ে গিয়েছি তো। তাও যে সে মায়া না, ভয়ঙ্কর মায়া। দুজনে ফিসফিস সহ্য হলো না অরুণ সরকারে। কফির মগ ঠাস করে রেখে হনহনিয়ে ড্রয়িং রুম থেকে চলে যায়। মোহন মুখ পাকিয়ে পাতার সাথে গল্প চালিয়ে যায়। এসব কথার মানে কি আনি? তুই হঠাৎ সময় নেওয়ার কথা বলছিস কেন? আর তুই কি করে বলতে পারিস আমি কয়েক বছর পর তোকে ভুলে যাব? আই লাভ ইউ। আই লাভ ইউ একটা অ্যান্ড ফর মাই লাইফ। তুই প্লিজ চাচিপুদের সাথে কথায় উল্টাপাল্টা কিছু মাথায় নিস না। তুই একটু মাথা ঠান্ডা করে সবটা ভাব। আনিকা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি ভেবে চিন্তেই তোর সাথে কথা বলতে এসেছি ভোর। আমরা দুজনেই এখন ছোট। আমাদের অনুভূতি শুধু ভালো লাগা নাকি ভালোবাসা তা বোঝার জন্য আমাদের আরেকটু সময় নেওয়া উচিত। এত দ্রুত বিয়ে চিন্তা করা উচিত হবে না। তুই তোর ক্রিকেট ক্যারিয়ার গড়ে তোল, আমি আমার পড়ালেখায় ঠাঁই চুকাই। অরুণাভ মাথা নত করে হাতে ফুটপাত ধরে কিছু সময় নীরবতায় কেটে যায়। আনিকা জিজ্ঞেস করে, কিছু বলছিস না যে? কি বলবো, সব তো তুই বলে দিলি। আমার কথার গুরুত্ব আছে কি? ভোর, আনি, শুধু কোর্ট ম্যারেজ করে রাখি। আমরা তো আর এখন সংসার জীবন শুরু করছি না। জাস্ট এনশিওর হতে চেয়ে তুই আমার ভবিষ্যতে তোর মা আর কিছুই করতে পারবে না। অরুণাভ যথাসম্ভব শান্ত হয়ে বলে যায়। আনিকা বলে, মায়ের কথা আসছে কেন ভোর? আমরা নিজেদের কথা বলছি, আমাদের ফ্যান্টাসি থেকে বেরিয়ে বাস্তবতা দেখা উচিত ভোর। আই থিঙ্ক আমরা একসাথে কখনো সুখী হতে পারবো না। অরুণাভের মুখটা ক্রমশ গম্ভীর হয়ে আসে। হঠাৎ এমন মনে হওয়ার কারণ? আপু বোঝালো কেন আমরা সুখী হতে পারবো না। অরুণাভের মনস্পটে চাচুর মুখটা ভাসে। আনিকা আরও বলল, প্রতিটি মা বাবা চায় তার ছেলে মেয়ে ভালো কিছুর সংস্পর্শে যাক। তার মানে বলতে চাইছিস আমি ভালো না, আমি খুব খারাপ ছেলে? আমি সেটা বলিনি। আমার সব প্ল্যান করে রেখেছিলাম না বল। আমি কাগজপত্র রেডি করতে দিয়েছি, এখন তুই মাঝপথে এসে বলছিস সমাচার তোর। তুই কি আমাকে ভালোবাসিস না? না। অরুণাভা আহত চোখে যায়। আনিকা হাঁটা থামিয়ে দেয়। ফুটপাতেই বসে দু হাতে মুখ ঢুকে ফুপিয়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতেই বলে, বোর, আমি এখনো কনফিউজড। আমি জানি না, আমি ছোটবেলা থেকেই তোর বউ হতে চাইতাম, কিন্তু কিসের কিন্তু আনি? কোনো সমস্যা আছে? তুই আমাকে নির্দ্বিধায় বলতে পারিস। অরুণাভ এবারও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। আনিকা হয়তো বা ভয় পাচ্ছে, আবার এও হতে পারে ওর মা ওকে দুর্বল করার চেষ্টা করেছে। সে আনিকার সামনে হাঁটু করে বসে দু হাতে মুঠোই ভরে বলে, কি সমস্যা আনি বুড়ি, আমাকে বলে দেখ। আনিকা চোখে চোখ রেখে বলো, সমস্যার কথা বলতে পারছি না, বাট আমি এমন কিছু করব না যার জন্য ভবিষ্যতে আমাকে পস্তাতে হয়। আমি ভাবার জন্য সময় নিলাম। অরুণা পাথিত হয়, তবে আশা ছাড়ে না। সে হাতের মুঠে শক্ত করে বলে, আমি কথা দিচ্ছি তোকে পস্তানোর সুযোগ দেব না। আমি তোকে অনেক ভালোবাসবো, অনেক সুখে রাখবো। আনি ট্রাস্ট মি। আনিকা হাত ছাড়িয়ে নিল, স্পষ্ট করে বলল, আই ওয়ান্ট বাট আই কান্ট বাট ইট, প্লিজ গিভ মি সাম টাইম। অরুণা পলকহীনভাবে তাকিয়ে থাকলো আনিকার দিকে। জ্যাকেটের পকেটে থাকা সেই প্ল্যাটিনাম রিং বের করে বলল, আজ পর্যন্ত আমার উপার্জনের সব টাকা দিয়ে এটা বানিয়েছি, যত সময় লাগে নে, কিন্তু এই রিংটা গ্রহণ কর। আমি ভাববো তুই আমার হয়ে আছিস। সরি, আই কান্ট টেক দিস। অরুণা পাড়িয়ে দেওয়া রিং ফিরিয়ে নিল। তার মন বড্ড অশান্ত হলো, ভেতরটাই ভঙ্গুর হলো। মলিন মুখে বলল, কোনো ব্যাপার না, জোর জবরদস্তি নেই, তুই যেমন বলবি। স্কুল ব্যাগ কাঁধে ফেলে অরুণিতা পায়ের গতি বাড়িয়ে দেয়। পাশে হাঁটা শায়ন কি যেন বলছে, কথাগুলো বোধগম্য হচ্ছে না। অরুণিতার ধ্যান ডালিম গাছের দাঁড়িয়মান ছায়ায় মানবের ওপরে। তন্মধ্যে একজন তার বাবা। অরুণিতা ত্রস্ত পায়ে হেঁটে বাবার পাশে এসে দাঁড়ায়, আর শায়ন তার মামুর পাশে দাঁড়ালো। অরুণ সরকার কথা বলার ফাঁকে মেয়েকে দেখে মুচকি হাসলো। কাঁধের ভারী ব্যাগটা হাতে নিয়ে মেয়ের কাঁধে জড়িয়ে কাছে টেনে নিল। সামনে পুরুষটির সাথে পরিচয় করালো, আমার মেয়ে অরুণিতা। আর অরুণিতা, উনি রুস্তম আঙ্কেলের ছেলে সোহারাব, তোমার আঙ্কেল হয়। অরুণিতার গম্ভীর মুখে ক্রোর হাসি ফুটল। সামনের ব্যক্তির উদ্দেশ্যে বলল, হ্যালো আঙ্কেল। অরুণিতার হাসি সহ্য হলো না সোহারাবের। সে গম্ভীর মুখে বলল, সালাম কালাম দিতে জানো না?
অরুণিতার চাহনি পরিবর্তন হয়। সে বাবার দিকে তাকায়। অরুণ সালাম দিতে ইশারা করলো। অরুণিতা ভোতা নাক ফুলিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল। সোহরাব শেখ অনেক কষ্টে আঙ্কেল ডাকটা গলা ধঙ্করণ করে বলল, ওয়ালাইকুম সালাম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আর আপা ওকে দেখতেই গিয়েছিলাম না? আপা ওর হাতে স্বর্ণের চুড়িও পরেছিল। অরুণিতা অবাক চোখে বাবার দিকে তাকায়। অরুণ সরকার হেসে বলল, হ্যাঁ, সময় কত দ্রুত পেরিয়ে যায় না। এই তো সেদিনের কথা, সাদা তোয়ালেতে মোড়ানো এক ছোট চুড়োই সোনা। তাই তো দেখছি, সেদিন কোলে নিয়েছিলাম তো আমি। প্রথমে শান্ত থাকলেও চুমু দিতেই উঙ্কা উঙ্কা করে কাঁদছিল। সে কি থামে? অরুণিতা বিব্রত বোধ করে বাবার দিকে চেয়ে বলে, পাপা উই আর গেটিং লেট। অরুণ সোহরাবের দিকে তাকাই। তাহলে আসছি সোহরাব, আঙ্কেলকে সালাম জানিও। আর শহরে যেহেতু আছো, বাড়িতে ঘুরে এসো একবার। সোহরাব ভদ্রসবল হাসলো। ইনশাল্লাহ যাবো একদিন। ভালো থাকবেন ভাই। অরুণ সরকার মেয়ের ব্যাগ কাঁধে ফেলে হাঁটা শুরু করলো। অরুণিতা বাবার বাহু ধরে পায়ে হেঁটে স্কুল গেট অবধি গিয়ে পিছু ফিরে যায়। ডালিম গাছের নিচে শান তার মামুজান এখনো দাঁড়িয়ে আছে, তাদের দিকে তাকিয়ে আছে। মামু বলেছিলাম না, ওরও ফিরে তাকাবে। দ্যাট মিনস শি লাভস মি। সোহরাব শেখের ভাগ্নির দিকে তাকাই। ঠাস করে চর মেরে দেয় আরক্ত গালে। শ্যান গালে হাত চেপে অবাক সুরে জানতে চাই, মামু মারলে কেন? আজ পর্যন্ত যত পরীক্ষা দিয়েছস সবগুলোই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছস না, একবার সেকেন্ড হলি কেন? শ্যান আমতামতা করে বলে, আমিও বুঝতে পারছি না। সোহরাব পিঠে ধরাস করে কিল বসায়। শ্যান ব্যথায় পিঠ বাঁকিয়ে গড়গড় করে বলে, আসলে মামু ওরুকে ফার্স্ট বানানোর জন্য আমি ইচ্ছে করেই একটা প্রশ্নের ভুল অ্যান্সার দিয়েছিলাম। মমকে প্লিজ বলিও না। বলবো না মানে? আপারে বলে তোর পাশের সাল তুলে নেওয়ার ব্যবস্থা করছি, তারা তুই বগলে পাল গচাই নাই। উনি মানুষের বেটিরে ফার্স্ট বানানোর জন্য ভুল অ্যান্সার দিছে। তোর গরিবের মজনুগিরি না ছুটাইছি তো আমার নাম সোহরাব শেখ না। পাল্টে কিট্টু মানুষই রাখিস। সোহরাব রাখি কচকচ করতে করতে চলে যায় অফিস রুমের দিকে। শান ভয়ে কাচুমাচু করে মুখে নখ খুঁটতে থাকে। তার মামু তো এতটা নিষ্ঠুর না। হঠাৎই বুকে পাথরে কি হলো কে জানে। এখন তাকে কে বাঁচাবে? সাইকেল কার জন্য? অরুণ সরকার সাইকেলের পেছনে সিটে রেখে কাপড়ে ঢেকে দেওয়া। মেয়েটার প্রশ্নের জবাব বলল, তোমার ভাইয়ের জন্য। তোমার মাম্মাম ফোন করেছিল, ওর আপনাকে ক্লাসে ফার্স্ট হয়েছে। অরুণিতার স্বভাবসুলভ ভঙ্গিতে বলল, ও আচ্ছা। আমি বলেছিলাম ফার্স্ট হলে সাইকেল কিনে দেবো। তো রেজাল্ট পাওয়ার পর ফোন দিয়ে বলল, বাবা আমার লাল কালারের সাইকেল চাই। অরুণ সরকার ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগাতে লাগাতে বলল, আর চোখে মেয়ের গম্ভীর মুখের দিকে তাকিয়ে বলল, তোমার রেজাল্ট বললে না? অরুণিতা জানালার ধারে থুতনি ঠেকিয়ে বাহিরে তাকালো, কিছু বলল না। অরুণ মেয়ের কাঁধে সান্ত্বনার হাত রেখে বলল, ডোন্ট বি স্যাড সোনা, ফার্স্ট হতেই হবে এমন কিছু না। সবাই জানে অরুণিতা জিনিয়াস। তার মতো শার্প ব্রেন পুরো স্কুলে দুটো নেই। অরুণিতা ঠোঁট পাকিয়ে হাসলো একটু। বলল না সে যে এবার ফার্স্ট হয়েছে। সে অনেক এক্সাইটেড ছিল পাপাকে বলার জন্য, কিন্তু এখন এক্সাইটমেন্টসে ফিকে পড়ে গিয়েছে। গাড়ি থেকে সানশাইনের স্কুলের পাশে পার্কিং জোনে অরুণ সরকার নেমে যায়। অরুণিতা গাড়িতে বসে অপেক্ষা করে। 10 মিনিটে যখন আধ ঘন্টায় পেরিয়ে গেল, বিরক্তিতে মুখটা তেতো হয়ে আসে। সে অনেক কষ্টে আরও 10 মিনিট বসলো, কিন্তু কারো দেখা নেই। আগে বললে সেও সাথে যেত। এভাবে এতটা সময় অপেক্ষায় রাগে অরুণিতা মিকচমা চোখ দুটো জ্বালাপোড়া করে। সে যে কোনো সময় বিনা গর্জনে ভূপতিত হতে পারে। তখনই জানালার ক্লাসে খটখট শব্দ। অরুণিতা ক্লাস নামিয়ে দেয়। অরুণ সরকার চোখে আসে, হাসি উপহার দিয়ে বলে, সরি সোনা, একটু লেট হয়ে গেল। একটু? আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর অলমোস্ট 1 আওয়ার। অরুণিতা তেতে উঠল বাবার ওপরে। অরুণ সরকার তর্জনী আঙ্গুলে কপাল চুলকে ইতস্তত ভঙ্গিতে বলে, মাফ করা যায় না? তোমার মাম্মা ফুচকা খাওয়ার বায়না ধরেছে, তুমিও কি খাবে? অরুণিতা সামনে তাকাই। ফুচকা স্টলের পাশেই চেয়ারে বসে মা চরণী, আর সে ফুচকা গিলছে। পাশে প্রহর 4টা হাওয়াই মিঠাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অরুণিতার রাগ তরতর করে বাড়ে। সে ঠেস মেরে বলে, আই এম সিটিং হিয়ার অ্যালোন while you are busy having ফুচকা with your beautiful wife. How wonderful! অরুণ সরকার পরে বিপাকে সে মেয়েকে বানানোর সুরে বলে, সোনা তোমার জন্যও তো তোমার পছন্দের দই ফুচকা বানাতে বলেছি, বেরিয়ে এসো। নো নিড, আপনাদের মিয়া বিবিকে ডিস্টার্ব না করি। যান, তার সাথে যে ফুচকা ডেট এনজয় করুন। অরুণিতা ক্লাস তুলে দেয়। অরুণ সরকার জানালার ক্লাসে টোকা দেয়। গাড়ি দরজা ধরে টানে, কিন্তু না জানালা খোলে না দরজা। অরুণ সরকার মেয়ের জেদ সম্পর্কে অবগত থাকলেও আরও কতক্ষণ ডাকলো। তারপর হতাশ বদনে ফিরে এলো ফুচকার দোকানে। তাতা মেয়েকে না দেখতে পেয়ে বলল, আসবে না? রেগে বোম হয়ে আছে। অরুণ আবারও গাড়ির দিকে তাকায়, এক হাতে কানে ধরে সরি বোঝায়। অরুণিতা ঝামটা মেরে মুখ ঘুরিয়ে নিল। বাপ মেয়ের কাণ্ডে পাতার কপালে ভাঁজ পড়ে। এই না কচু ম্যানারলেস
লোকটা যাকে জীবনে কারোর সামনে নত হতে দেখেনি। বোরকে যতই চোখ রাখুক, বোর উঁচু গলায় কথা বলবে, বেয়াদব ছেলে বলে তাকে ধমক বসিয়ে দেবে। পাতা নিচেও কখনো রাগে দুটো কিল কিল বসালে খেয়ে ফেলা লোক দিত। সেই লোক মেয়ের ভয়ে মিউমিউ করে। জলদি খাও পাতা পাহাড়। অরুণের তাড়া দেওয়া শুরু। পাতার কেন জানি রাগ হলো, প্রচুর রাগ। সে জেদি ধরে আরো ধীরে ধীরে খাওয়া শুরু করে দিল। দোকানে অরুণিতার জন্য অর্ডার করা দই ফুচকা দিলে পাতা বলে, আপনার মেয়ে তো খাবে না, আমিই খেলাম। আর মামা মিষ্টি টক দিয়ে ঝাল ঝাল চটপটি বানান তো। শেষে ফুচকা দোকানিকে ইশারা করে বলল পাতা। অরুণ অবাক হয়ে বলল, 2 প্লেট ফুচকা অলরেডি শেষ করেছ, আবার এটা? পাগল তুমি পাতাবাহার। পাতাকে সাবধান করে দোকানিকে চটপটি বানাতে নিষেধ করলো অরুণ। পাতা শোনো না, দোকানিকে বলে, আপনি বানান তো, কারো কথা শুনবেন না, বিল আমি দেব, আমার কাছে টাকা আছে। ওই বুড়ো লোকটাকে আমি চিনি না। দোকানে মিটমিটি হাসলক্ষণ। অরুণ সরকার কিছু বলতে নিয়েও থেমে গেল। প্রহরের হাত ধরে একটু সাইডে এসে দাঁড়িয়ে পাতার খাওয়া শেষ হওয়ার অপেক্ষা করলো। পাতা রয়ে দই ফুচকা শেষ করে চটপটি খাই গলা কালা করে। বিল দেওয়ার সময় হলে পার্স খোলে। মনে পড়ে পার্স লোকটার হাতে। পাতা এগিয়ে এসে পার্স চাই। অরুণ পার্স দেয় না, বাঁকা চোখে চাই অচেনা মানুষের মতো করে। ইউ নো মি? ঢং বাদ দিন, বুড়ো বয়সে মানাই নেয়। কথায় কথায় বুড়ো বলা বন্ধ করো। বাড়ি বুড়ো হয়ে গিয়েছেন, আর বুড়ো বলা যাবে না? অরুণ শান্ত চোখে চাই। পাতার চেহারায় বয়সের ছাপ নেই বললেই চলে। মানুষ এত সহজে ধরতে পারবে না এই মহিলার বয়স 40 ছুঁই ছুঁই। হালকা পাতলা করণের হয় দারুণ মনে হবে, খুব করি 32-30। সে পাতাকে পার্স ফিরিয়ে দেয়। পাতা কিশোরীদের মতো মুখ বাঁকিয়ে দোকানিকে বিল দিতে ফিরে আসে। বৃদ্ধা দোকানিকে খুচরা টাকা ফেরত দেওয়ার সময় ছোট্ট করে বলে, মা, সোয়ামিনে অমন কইরা বুড়া কইতে নাই, হের কোস্তা করব। মামা কোনো গোসা টোসা না, ওনার মুখটাই এমন। পাতা হেসে বলল, তুমি তো মেলা জোয়ান আছো, তোমার বরটাও সেই আন্দাজে একটু বয়স্কই হয়েছে। অহন তুমি বুড়া বুড়া করলে হের মন খারাপ হইতে পারে। পাতা ছোট ছোট চোখে অরুণ সরকারের দিকে তাকাই। একটু দূরে থাকাই তার আর ফুচকাওয়ালা মামার কথাগুলো শোনেনি। ওনার কি সত্যি মন খারাপ হয়েছে? অরুণ তার রাগ, বিরক্তি ও কান্নাকে দমিয়ে রাখতে ঘুমকে বেছে নেওয়ার পরিকল্পনা করে। গাড়ি লক খুলে সে চোখটা বুজে নেয়। পাতা প্রহর দরজা খুলে ভেতরে এসে বসে। অরুণ ড্রাইভিং সিটে বসে। মেয়েকে ঘুমাতে দেখে স্বস্তি পায়। ঘুমের দরুন রাগটা যদি কমে, সে ব্লেজারের পকেটে ঢুকিয়ে একটা রেবন বের করে। তার ব্লেজার কিংবা ওয়ালেটে হরহামেশা রেবন ক্লিপ থাকবেই। সে রেবন দিয়ে মেয়ের খোলা চুলে জুটি বেঁধে দেয়। আমার অবেলার প্রহর, এই কাপড়ের নিচে কি যেন লুকিয়ে আছে, একটু দেখো তো। ওকে পাপা। বাতো ছেলের মতো মাথা নেড়ে কাপড়টা সরিয়ে দেয় প্রহর। নিমিষে লাল রঙের ভাই সাক্ষী তেল সমান হয়। প্রহর আনন্দে লাফিয়ে ওঠে, চেঁচিয়ে বলে, ওয়াও, লাল কালার সাইকেল, এটা অনেক প্রিটি, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ পাপা, আই লাভ ইউ পাপা। তার লাফালাফি আর চেঁচামেচিতে অরুণিতা ধরপড়িয়ে ওঠে। বড় বড় চোখে পাশে এবং পেছনে তাকাই, তারপর হুট করে শান্ত হয়ে গেল। কান্ট ইভেন স্লিপ ইন পিস, সো সো মাচ অ্যানোয়িং। ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করে অরুণিতা আবারও চোখ বুজে নিল। অরুণ একটু সাহস সঞ্চার করে বলল, চড়ি সোনা, তোমার জন্য চিকেন রোল এনেছিলাম, খাবে এখন? হুম, সসও আছে সাথে। বললাম তো খাবো না, বিরক্তি কেন করছো? অরুণ সরকার মিনমিন করে সরি বলে। পাতা পেছনে থেকে মেয়েকে উদ্দেশ্য করে বলে, তোর সমস্যা কি? আবার কিসের সমস্যা আমার? অরুণিতা রসকেশীন গলায় বলে। পাতা দীর্ঘশ্বাস ফেলে বলল, মেয়ে মানুষ হয়েছিস, কথায় কথায় ছাদ করে ওঠা একটু কমা আম্মু, মানুষ খারাপ বলে। সেদিনই তো কলোনির একটা মহিলা বলল, পাতা তোমার মেয়েটা এমন কেন, মুখে রসকস তো কিছুই নেই, কথাও বলে মুখের ওপরে, বেয়াদব হচ্ছে, একটু শাসন করো। এসব শুনলে কেমনটা লাগে? তোমাকে শুনতে কে বলেছে কান বন্ধ করে রাখতে পারতে? আম্মু, পাতা ধমকাই। অরুণিতা চোখ মেলে তাকাই। ওনার হাজবেন্ড আমাকে দেখলেই মামুনি বলে, গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। একদিন হাতে আলপিন ঢুকে দিয়েছিলাম। ওই আন্টিকে বলেছিলাম, আপনার হাজবেন্ডের স্বভাব ভালো না। স্বামীর প্রতি মহিলা উল্টো আমার উপরে রাগ দেখায়। রাগের চোটে পাতার চোখ ভাব জমতে শুরু করে। রেগে বলে, আমাকে আগে বলিসনি কেন তুই? অরুণিতা বাবার দিকে চেয়ে বলে, আপনার হাজবেন্ড সব জানেন। বেচারা বুড়ো বয়সে এসে হাত দুটো হারালো, না থাকার মতোই হতো। অস্থির পাতা হয়ে মেয়ের চিন্তায়। বয়সের তুলনায় মেয়েটার গ্রোথ বেশি। আহামরি সুন্দর দেখতে না হলেও বার কয়েক চোখের দেখা দেখলেই মায়ের পড়ে যাবার মতো রূপ। কত মানুষ যে নজর দেখবে। ওই অরুণ সরকারকে বলে, প্রহরকে ওর স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করুন। আমি নিয়ে যাব, আমি নিয়ে আসবো দুজনকে। অরুণ কিছু বলবে, অরুণিতা তার মুখের কথা কেড়ে নিয়ে বলল, এমনটা কখনোই করবে না পাপা। আমি ছোট বাচ্চা না যে আমাকে হাত ধরে স্কুলে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। তাছাড়াও আমার সকাল সন্ধ্যা টিউশনি থাকে।
বড় কথা, আমি আমাদের গাড়িতে যাওয়া আসা করি। নতুন করে সিসিটিভি ক্যামেরা নেওয়ার কোনো প্রয়োজন নেই। মা মেয়ের তর্কাতর্কি লেগে গেল। অরুণ সরকার ইশারায় পাতাকে শান্ত হতে বলেন। মেয়েকে যে সে যথাসম্ভব চোখে চোখে রাখার চেষ্টা করে। তাছাড়াও রূপ নয়ন একই স্কুলে, নয়ন তো ওর ক্লাসেই। মেয়ে মেয়ের মতো হয়ে থাকবি। হরহামেশা আম্মু রাখো, আবার মেয়ে হয়ে থাকতে বলো। সো লজিকলেস। অরুণিতার জবাব আসতে দেরি হয় না। পাতা অত্যন্ত নাকশ টিকতে বলল, বাপের থেকেও এক কাজে উপরে উঠেছিস। দুটোর একটাও মুখে রসকস নেই। গুড ম্যানার্স বলতেও একটা ওয়ার্ড আছে যা তোদের গুলিয়ে খাওয়ালেও কাজ হবে না। আমার মতো ধৈর্যশীল মেয়ে পেয়েছে বলে তোর বাপ বেটি সংসার করতে পেরেছে। কিন্তু তোর কি হবে? হে করুণাময়, আমার মেয়ে জামাইকে তুমি ধৈর্যশীলতা ঠুসে ঠুসে পড়ে দিও। অরুণ সরকার হাসলক্ষণ। অরুণিতা এতক্ষণ ঠান্ডা থাকলেও আশমিক জ্বলে পড়ে উঠল। মাম্মাম, তুমি কিন্তু বেশি বেশি করছো। পাপা তাকে বলে দাও, আরেকটা উল্টাপাল্টা কথা বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না। পাতা উঠে এসে মেয়ের পিঠে দুম করে কিল বসিয়ে দেয়। গলার আওয়াজ নিচে। মেয়ে মানুষের গলা এত চড়া হবে কেন? অরুণিতা ফোঁসফোঁস করে বাবার দিকে তাকায়। অরুণ সরকার মেয়ের পিঠে হাত বুলিয়ে পাতাকে শাসায়। এবার বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। হাউ ডেয়ার ইউ রেইজ ইউর হ্যান্ড অন মাই ডটার? হ্যাঁ, আপনার মেয়ে। পেটেও তো আপনিই ধরেছিলেন। আমি ধরেছিলাম। আমার মায়ের গায়ে হাত তুলবে না। কতবার বলবো? ও আমার মেয়ে কম, মা বেশি। কাল আমার মা আমার জন্য ওর পুপ্পি চাচুর সাথে তর্ক করেছে, তোমার হয়ে স্ট্যান্ড নিয়েছে, আর তুমি তার এই প্রতিদান দিচ্ছ? পাতা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ছোট হয়ে বড়দের মুখে মুখে তর্ক করেছে। আপনাকে পাঠিয়েছিলাম দুটো ধমক দিয়ে টেনে আনতে। অরুণিতা বিড়বিড় করে বলল, যার জন্য চুরি করি সেই বলে চোর। ভেরি নাইস। অরুণ সরকার হেসে উঠল। তবে পাতার মুখটা স্নান হয়ে আসে। আমি বলেছিলাম আমার জন্য এরকম করো? আপনি তো ভালো মানুষ প্রো ম্যাক্স, কিন্তু মিসেস অরুণ সরকার, আপনি ভুল টাইম জেনে জেনে ল্যাট করেছেন। এখানে ভালো মানুষের ভাত রুটি বিরিয়ানি কিছুই নেই। সে আবার আপনার কপাল ভালো, আমার পাপ জুটেছে কপালে, নইলে সে আপনার কি হতো? পাতার আগে গজগজ করে অরুণের উদ্দেশ্য বলে, আপনার বেয়াদব মেয়েকে চুপ করতে বলুন, নয়তো একটা মারও পিঠে পড়বে না। অরুণিতা হঠাৎ হেসে ফেলল। হাসতে হাসতে বলল, আপনার হাজব্যান্ডকে ভয় পাই না আমি? বেয়াদব, থ্যাংক ইউ। আমি কিন্তু রেগে যাচ্ছি। পাতা বলার মতো কিছু খুঁজে পেল না। রাগে ফুসফুস করে শুধু। অরুণিতা সোজা হয়ে বসে। ঘুম উড়ে গিয়েছে তার, কোথায় মেজাজটাও খারাপ হচ্ছে। অরুণ চিকেন রোলের প্যাকেটটা এগিয়ে দিল। অরুণিতার পেটের ভিতরে গুড়ি গুড়ি শব্দ। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে প্যাকেটটা হাতে নিয়ে খাওয়া শুরু করলো। পাতা মুখ বাঁকিয়ে বলল, সে খাবেই যখন ও তাই নাটক করলে কেন? অরুণিতার রোলে কামড় দিতে নিয়েও থেমে যায়। অরুণ সরকার বিপদ সংকেত পেয়ে যায়। সে ঘাড় ঘুরিয়ে পাতাকে বলে, চুপ করো পাতা বাহার। আগে আপনার মেয়েকে চুপ করান, ও বেশি বেশি বলে। পাতা অপ্রতিরোধ্য কণ্ঠে বলে। অরুণ সরকার মেয়ের দিকে আর চোখে চেয়ে বলে, আমার মেয়ে চুপ করেই আছে, তুমি বেশি বেশি বলছো। পাতা সন্নিহিত দৃষ্টি নিক্ষেপ করে, আমি বেশি বেশি বলছি? একটু লেট হয়েছে বলে এরকম মেজাজ দেখাবে? ঢং যাবে না। অরুণ অল্প চোখের তাকায় পাতার দিকে। এই মহিলার হয়েছে কি? হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছে কেন? অল্পতেই মেজাজ দেখাচ্ছে। নানান রঙের বেলুন আর ফেরি লাইটস দিয়ে ড্রয়িং রুম সাজানো হয়েছে। মাঝখানে টেবিলে মাঝারি আকারে একটা চকলেট কেক, যার উপরে হ্যাপি বার্থডে চড়ুই লেখা আছে। 15টা ছোট মোমবাতি এখন যা জ্বালানো হয়নি। ড্রয়িং রুম আপাতত ফাঁকাই, শুধু মিনু একা বসে পান চিবোচ্ছে। হঠাৎ অরুণ সরকারকে ফোনে কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নামতে দেখে সে খানিকটা বিব্রত বোধ করলো বইকি। বলবো যে ছেলেটার ওপরে অনেক রাগ করেছিল সে, কিন্তু আবেরি লোকটা এখন এসে সব খোলসা করেছে। ভোর বলেছিল ছোট ছোটদের মতো থাকবে, বড় ভাইয়ের মতো শাসন করলে বললেও নয়ন ভুল বুঝে মুখ কালো করে নিয়েছিল। মন খারাপ করে মায়ের কাছে বলেছিল, তোমার অতি আদরের বোর বাবা আমাকে ছোট লোক বলেছে। প্রথমে বিশ্বাস না করলেও চোখের পানিতে সে অবিশ্বাস করতে পারেনি। অভিমান পুষে নাই মাতৃমন। মা ছেড়ে যাওয়া ছেলেকে বুকে জড়িয়ে মমতার সাথে মানুষ করলো, চোখের তারাই রাখলো। সেই ছেলে বড় হয়ে তারই মুখের ধনকে ছোটলোক বলে অপমান করতে পারলো। তাই তো বোরকে এড়িয়ে চলার চেষ্টা করেছিল সে। কিন্তু সত্যটা জানার পর বুকটা কেমন মোচড় দিয়ে উঠেছিল। ভাবতে ভাবতেই খেয়াল করে তার গাল বেয়ে অশ্রুরা গড়িয়ে পড়ছে। সে আঁচলে মুছে নেয়, সরাসরি তাকায় তার ভোর বাবার দিকে। নিত্যদিনের অভ্যাস ছেড়ে বাপের কালো চুটপুট পড়েছে আজ। বাপের চুলগুলো জেল দিয়ে সেট করা, শেপ করা চিকন চুয়াল কিঞ্চিত শক্ত করে আছে। ঘন পাপড়িতে লুকিয়ে থাকা বিড়াল চোখে দুটো বেশ তীক্ষ্ণ। বাম চোখের নিচে কালো তিলটা এখন চেয়ে আছে। দূর থেকে সে স্পষ্ট দেখতে পাচ্ছে সে। তাও আনুমানিক কতক্ষণ লাগতে পারে। ও আচ্ছা, আমাদের সব অ্যারেঞ্জমেন্ট শেষ, সবাই রেডি হচ্ছে। তুমি কাছাকাছি এসে ফোন দিও শুধু। আচ্ছা রাখছি। অরুণা ফোন রেখে মিনুর দিকে তাকালো। এবার কিছু বলল না।
তবে গলা চড়িয়ে বন্ধু মোহনকে ডাকলো একবার। মিনু এগিয়ে আসে, মাথায় হাত রেখে প্রায় সে হাত বাড়িয়ে দেয়, কিন্তু নাগাল পায় না। তার কোমর জড়িয়ে থাকা ছেলেটার এখন নাগাল পাওয়া যায় না, ভাবা যায়। অরুণাভ মাথাটা চুকে নিল। মিনু পান খাওয়া চকচকে মুখে ঝলমলে হাসলো, মাথায় হাত বুলিয়ে বলল, তোমার এই মেলা সুন্দর লাগতাছে বোর বাবা, পুরাই তোমার বাপের মতো। আল্লাহ পাক তোমার এই সারের মতন অনেক বড় মানুষ বানায়, 100 বছর বাইচা রাখো, অনেক নাম কামানোর তৌফিক দিক। ধন্যবাদ মিলু খালা। মিনু খেয়াল করে মুখ আগের মতো সেই হাসিটা তাকে দিচ্ছে না। না, তাকে জড়িয়ে ধরে বলেছে, তুমিও আমার সাথে আরো 100 বছর বাঁচো, তোমার সব রোগবালাই দূর হোক। মিনু ইতস্তত বোধ করে বলে, বোর বাবা তুমি কি আমার উপরে গোসা করছো? না, আমি জানি তুমি গোসা করছো। আসলে হয়েছে কি বাবা, নয়ন কইছিল। নয়ন বলল, আর তুমি বিশ্বাস করলে। তুমি কি আমাকে চেনো না মিনু খালা? একটাবার আমাকে জিজ্ঞেস করতে পারতে না কথাটা আমি আদৌ বলেছি কিনা? কিভাবে বললে, কিভাবে বলেছি? তোমার ছেলে, পেটের ছেলে বলেছে যখন ঠিকই বলেছে। আমি তো দূরের মানুষ তোমার। বোর বাবা এলা কি কও তুমি? দূরে কেন হইবা? মোহনলালের আগমনে মিনু থেমে গেল। অরুণাভ শান্ত সুরে বলল, থাক বাদ দাও ওসব কথা। তুমি একটু কষ্ট করে ড্রয়িং রুমের লাইট নিভিয়ে দাও, আমি জানালাগুলো বন্ধ করছি। মিনু কাতর স্নেহ ভরা চোখে চায়। অরুণাভ সতর্পণে চলে যায়, জানালাগুলো বন্ধ করে দরজা চাপিয়ে দিল। পুরো ড্রয়িং রুম এখন অবছা অন্ধকার। সে পা টিপে টিপে সবাই এসে বসলো। মোহনও এসে বন্ধুর পাশে বসে। বাড়ি, কি হয়েছে তোর? কি হবে? হেয়ালি না করে বল, কি হয়েছে? কিছু না বাড়ি। অরুণাভ আবারও অস্বীকার করে। মোহনলাল কতক্ষণে বন্ধুর শুকনো মুখের দিকে তাকিয়ে থাকে, চোয়াল ধরে মুখ তার দিকে ঘুরিয়ে বলে, কিছু হয়নি। যখন কাল রাতে অমন বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছিলি কেন? কাঁদছিলাম কখন? অরুণাভ অবাক হয়ে তাকিয়ে রইল। মোহন চোখ বড় বড় করে বলল, কি ধাপ্পা বাজে তুই অরুণাভ। অদ্ভুত চাপা কান্নার আওয়াজে আমার ঘুম ছুটে যায়। আওয়াজের পিছু পিছু আমি গিয়ে ওয়াশরুমে দরজা খুলে উকি দিয়ে দেখেছি তুই কোমরের উপরে বসে কাঁদছিলি। ইন ইউর ড্রিম বাটি। অরুণাভ ধরা ছোঁয়াই দিল না। মোহন আবারও ভাবনায় বোধ হলো, সত্যিই স্বপ্ন দেখেছিল নাকি? হে ইয়াংম্যান। আরিয়ান সরকার এসে সিঙ্গেল সোফায় বসলো। মোহন তার ভুবন পুরানো হাসি দিয়ে বলল, হে ওল্ড ম্যান, হোয়াটসঅ্যাপ। আরিয়ান চুলের মাঝে আঙ্গুল চালিয়ে পাকা চুলগুলো ঢাকার চেষ্টা করে বলল, এভাবে বলো না, বুকে কষ্ট লাগে। কষ্ট পাবেন না আঙ্কেল, আপনাকে এখনও ইয়াংই লাগে, কিন্তু আপনার ভাইটা পুরোটাই বুড়িয়ে গিয়েছে, শুধু চামড়া কুচকে যাওয়া বাকি। আশা করছি খুব শীঘ্রই চামড়াও কুচকে যাবে। আরিয়ান তার বলার ভঙ্গিতে হেসে বলল, কি যে বলো। ভাইয়ের কানের পিঠের চুল ছাড়া পুরো মাথায় কালো মিচমিচে চুল, দাড়িতেই যা একটু আধপাকো চুল দেখা যায় সাদা, আর আমার মাথায় সাদা চুলের ফোকর ফাকরে দুই একটা কালো চুল। ছোট হয়েও আমি দ্রুত বুড়ি হয়ে গেলাম। সব ভাইয়ের হারামখোর বন্ধুদের দোয়ার ফল। হোমন্দিগুলো আমাকে দেখতেই পারে না। আমার কাছে তো ওনাকেই বেশি বুড়ো লাগে। আর কষ্ট হয় পাতা ম্যামকে দেখলে, বুকটা দিক দিক করে ওঠে, বুঝলেন? মোহনের চোখে মুখে দুঃখ উপচে পড়া। আরিয়ান বাঁকা হেসে চাইল। অরুণাভকে উদ্দেশ্য করে বলে, তোমার বন্ধুর হাবভাব সুবিধার না। সত্যি সুবিধার না আঙ্কেল। সুযোগ পেলে আপনার বুড়ো ভাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমি আমার ক্রাশ পাতাবাহারকে নিয়ে পালিয়ে যাব। অরুণাভকে বলতে না দিয়ে নিজের মতো ভাব প্রকাশ করে দিল রোহনলাল। আরিয়ান ধো করে হেসে উঠে বলল, এসব মজা বলেও ভাইয়ের সামনে করো না, ভাই তোমাকে কাঁচা গেলে খাবে। তাকে কে ডরাই? যাই হোক আঙ্কেল, রবি ম্যামও কিন্তু কম না। আমিও তো ভেবে কুল কিনারা দিশা কিছুই খুঁজে পাই না। আপনারা এত সুন্দর সুন্দর মেয়ে কিভাবে পটালেন? কালো জাদু ছাড়া এটা বাস্তবে অসম্ভব ব্যাপার। হেসে উঠল আরিয়ান। তবে তার হাসি থেমে যায় অরুণাবের মেঘে ছোঁয়া মুখ দেখে। কেমন গম্ভীর হয়ে আছে। ভোর, কোনো সমস্যা? মুখটা অমন করে রেখেছিস কেন? আই এম ফাইন চাচু। অরুণাব যথাসম্ভব গম্ভীর গলায় জবাব দেওয়ার চেষ্টা করে। আরিয়ান বাঁকা চোখে চাইল, আমি আশায় মুখ অমন বানানি নাকি? যেমনটা মনে করো। আরিয়ান কিছু বলতে উদ্যত হয়, কিন্তু আনিকার আগমনে আর বলা হয় না। আনিকা তাদের সম্মুখে উপস্থিত হয়ে নিজ গাউন ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। হাস্যজল মুখে জিজ্ঞেস করে, কেমন লাগছে আমাকে? সুন্দর না লাগলেও কিন্তু সুন্দর বলতে হবে। আরিয়ান মেয়ের প্রশংসায় পঞ্চমুখ। মোহনও দুই একটা প্রশংসা উগরে দিল, তবে অরুণাভ অনুভূতিহীন চোখে হাস্যজল মুখের দর্শন করে। তার চোখে চোখ পড়তেই আনিকা মুচকি হাসলো, একটু বিব্রত বোধ করে না, সহজ গলায় বলল, বোর কেমন লাগছে আমাকে? পেতনির মতো। অরুণাভ সহজ ভঙ্গি চাই চিরচেনা জবাব দিল। আনিকা মুখ পাকিয়ে বলে, আগে নিজেকে আয়নায় দেখে আই, নতুন পেঁচার চেয়ে কম কিছু লাগছে না। এর মধ্যে রুবি, আদরি, আরাফ, নয়ন, রূপ, আভরি, মিনু এসে উপস্থিত হয়। টুকটুকে কথায় কথায় পারে। সবাই ভিড়ে অরুণাভ চুপি চুপি মোবাইল ঘাটে, দুই হাতে ঠেলে কারো কাছে খচিত কাঠের বিশাল দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে অরুণিতা। ভিতরে প্রবেশে
পরিবেশে অন্ধকার দেখে গম্ভীর কপালে ভাঁজ সৃষ্টি করে। অন্ধকার করে রেখেছো কেন? পাপা, তোমার ফোনটা দাও তো। অরুণ সরকার পকেটে হাত রেখে বলে, ফোনে চার্জ নেই, অফ হয়ে আছে। অরুণিতা মায়ের দিকে তাকায়। পাতাও আমতা আমতা করে সুরে একই সুরে জবাব দিল। প্রহর মিটিমিটি হাসে। অরুণিতার চাউনি সূক্ষ্ম হয়। সে পা টিপে টিপে হাঁটে। হঠাৎ এক ঝাঁক আলো তার উপরে হামলে পড়ে। অরুণিতা চোখের উপরে হাত রেখে বাধা দেয়। একটু ভীত হয় বই কি, আতঙ্কতিক হয়ে ডাকে, পাপা, মাম্মাম। ড্রয়িং রুমে হঠাৎ আলোকিত হয়ে ওঠে। ফেরি লাইটসের আলোয় ঝলমল করেছে, মনে হচ্ছে রূপকথা এসে তাদের বাড়িতে। অরুণিতার সামনে তাকায়। সকলে সমস্বরে সারপ্রাইজ বলে চেঁচিয়ে ওঠে। তারপর হাততালির সাথে জন্মদিনের শুভেচ্ছা বাণী। অরুণিতা পেছনে তাকায়। পাতা এগিয়ে এসে মেয়েকে বুকে জড়িয়ে নেয়, কপালে চুমু দিয়ে আদর করে ডাকে, আমার আম্মু। অরুণিতা মুচকি হাসল। হঠাৎ লাইট নিভে গেল। স্পটলাইট চলে গেল অন্ধকার ড্রয়িং রুমের সিঁড়িতে। নয়ন, রূপ, মোহনলাল আর তাদের মধ্যে আনিকা দাঁড়িয়ে। সবাই পিঠ ফিরে দাঁড়িয়ে আছে। মোহনলাল মিউজিক বলে চেঁচাতেই গানের সুর ভেসে আসে। আনিকা ঘুরে দাঁড়িয়ে গানের তালে তালে মুখভঙ্গি করে আর হালকা পাতলা নাচে। মেইনে জিসে আবি আবি দেখা হয় কব হে ইয়ে আজনাবি। আনিকা অরুণিতার দিকে আঙ্গুল তুলে ইশারা করে। এবার ঘুরে গেল নয়ন, রূপক ও মোহনলাল। আনিকার দিকে ইশারা করে তারাও নেচে নেচে মুখভঙ্গি করে দেখায়। ও হই হে ও কলি, ইয়া कोई किरण, या है या कहानी, उसे जितना ही देखो उतना ही सोचो, क्या मैं उसका पुकारो, ও প্রিটি ওমান, দেখো না দেখো, প্রিটি ওমান, প্রিটি ওমান। সবাই দৌড়ে এসে অরুণিতার কাছে। তার সামনে গোল গোল করে ঘুরে তাকে ধাক্কা মেরে গাল টিপে থুতনি ধরে আবার সবাই তাল বেতালে কোমর দুলিয়ে গানের সুরে। ओहो पल में खुश है वो पल में कहा बदले है रंग हर घड़ी, पर जाबे तो रूप उसका देखो लगती है प्यारी बारी, उसको जितना ही देखो उतना ही सोचो, क्या मैं उसको पुकारो। আনিকা অরুণিতার টেনে দেয় দলে। সবার সাথে অরুণিতাও দুই হাত তুলে তালে তালে তাল মেলায়। প্রিটি ওমান, দেখো দেখো না প্রিটি ওমান। অরুণিতার মুখ জুড়ে হাসির ঝলমল। তার এই হাসি সচরাচর দেখা যায় না। সে ক্যামেরা হাতে গড়ে বড় ভাইকে ইশারা করে নাচে যোগদান করতে। অরুণাব মানা করে ইশারাই বোঝায় সে ক্যামেরা হাতেই ঠিক আছে। মোহনলাল নাচের ফাঁকে ফাঁকে পাতার দিকে তাকায়। তার মনে দুষ্টবুদ্ধি কিলবিল করছে, কিন্তু ক্রাশের পাশে সিনা টান টান করে দাঁড়িয়ে থাকার সারমুখ মানবকে দেখে সাহস হচ্ছে না। তবে সে হাল ছাড়েনি। প্রথমে প্রহর আর আরাফকে টেনে আনে। রূপকে ইশারা করে রুবিকেও নাচতে বাধ্য করে। আরিয়ান সরকারও সুরসুর করে চলে আসে। তারপর অনেকটা সাহস নিয়ে সে পাতার সামনে হাজির হয়। হাতটা ধরে বলে, ম্যাম আপনি কেন বাদ যাবেন, লেটস জয়েন আস। মোহনলাল পাতার হাতটা ধরে টানে। পাতা বাধা দেয় না। তার মনটাও আঁকুপাকু করে, কিন্তু সে আগাতে পারে না। সে দুঃখী মুখ বানালো। মোহন ইশারায় বলল, কি হলো? তাতাও ইশারায় ওপর হাতটা দেখায়। মোহন তাকায়। নরম পেলেও হাতের কবজি শক্ত করে মুঠোয় ধরে রেখেছে। তার হাতের মালিকের দিকে তাকায়। 32 পাটি দেখিয়ে বলে, আঙ্কেল আপনিও জয়েন করতে পারেন, বাট আই থিঙ্ক আপনার কোমর ব্যথা আছে, বুড়ো বয়সে এটা কমন। থাক, আপনাকে নাচতে হবে না, আপনি বরং ম্যামের হাতটা ছাড়ুন। ম্যামের চোখ মুখে বলে দিচ্ছে সে কতটা আগ্রহী, তাই না? পাতা লজ্জা পেয়ে মাথা নাড়ল। অরুণ সরকার সেদিকে না তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোমরা বাচ্চারা এনজয় করো, সে যাবে না। মোহন আর বাড়াবাড়ি করলো না, আবার ডান্স ফ্লোরে হারিয়ে গেল। একটার পর একটা জমজমাট বলিউড বাংলা সিনেমার জনপ্রিয় গান। পাতার হাসি মুখখানা মেঘ জমতে শুরু করে দিয়েছে ততক্ষণে। পাতাবাহার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউ আর নট অ্যালন। অরুণের কথায় পাতার পুরনো ঘাড় তরতাজা হয়। ঝটকায় হাত ছাড়িয়ে দূরত্ব মেপে নেয় ক্যামেরার হাতে। অরুণাব খেয়াল করে সবই। সে ক্যামেরা মোহনের হাতে ধরিয়ে এগিয়ে আসে, মায়ের হাত ধরে নিয়ে যায় ফ্লোরে। গোল গোল করিয়ে মায়ের সাথে সেও তাল মেলায়। মোহন হৈ হৈ করে ওঠে, ক্যামেরা আবারই হাতে ধরিয়ে পাতার কাছে চলে যায়। পাতা আর মোহন, অরুণাব দুই পাশে। যথেষ্ট দূরত্ব বজায় রেখে নাচছে তিনজন। তবে অরুণ সরকারের সইল না। সে মেয়ের ব্যাগটা নিয়ে চলে গেল দোতলায়। মোহন পাতার কানে কানে ফিসফিস করে বলে, ম্যাম আঙ্কেল জোরে পড়ে ছাড়খাড়। পাতা মোহনের তুষ্টু হাসিতে কান টেনে ধরে বলে, বচ্ছেলে। নাচানাচির এক পর্যায়ে সবাই একে একে ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ে। গান বাজনা বন্ধ করে দেওয়া হয়। অরুণিতা কপালে হাত দিয়ে বসে পড়ল। হতাশ সুরে বলল, আপনি দেখো আমি স্কুল ড্রেস পরে, তোমরা অ্যাটলিস্ট ড্রেস চেঞ্জ করার সময় দিতে। সো মাচ শিট। আনিকা তার এলোমেলো করে বাঁধা জুটি খুলে দিয়ে বলল, अभी तो पार्टी शुरू हुई है मेरी जान, चटपट চেঞ্জ করে আইন। কেক কাটার পরেও আবারও পার্টি শুরু হবে। অরুণিতা চলে যায় ড্রেস চেঞ্জ করতে। মিনিট 20 মধ্যেই রেডি হয়ে ফিরে আসে।
সবাই কেক কাটাতে জোরাজোরি করে। অরুণিতা এদিক ওদিকে তাকিয়ে বলে, পাপা কোথায়? আমি ডেকে আনছি। রূপ ক্যান্ডেলগুলো জ্বালা, সাবধানে, কেক নষ্ট হলে তোকে উল্টে লটকে দিব। বলতে বলতে অরুণ সরকারকে দোতলা থেকে নামতে দেখা যায়। অরুণিতা পাপা বলে ডাক দিল। অরুণ সরকার মেয়ের পাশে এসে দাঁড়ালো। অরুণিতা ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ব্রো, তোমাকে নতুন করে ইনভাইট করতে হবে? অরুণাব এগিয়ে এসে বোনের ওপর পাশে দাঁড়ায়। অরুণিতা মায়ের দিকে তাকায়। মাম, ইউ অলসো। পাতা আসতে চায় না। অরুণাব জোর করে নিয়ে আসে। প্রহর আগ্রহ দেখিয়ে চোখের নিচে ডাকের অপেক্ষায় থাকে, কিন্তু সবাই যেন তাকে ভুলে গেল। অরুণিতা মোমবাতিগুলো নিভিয়ে দিতেই রূপক, নয়ন আর মোহনলাল পার্টি পেপার উড়িয়ে দেয় শূন্যে। সবাই সমস্বরে শুভেচ্ছা জানায়। অরুণিতা কেক কেটে বাবাকে খাওয়ায়, তারপর মাকে, তারপর ভাইকে, আনিপুর, রূপ, নয়ন, মোহন ভাইয়া, আরাপ, আদরি পুপি, চাচু চাচিমণি, মিনু খালা, সুফিয়া খালা, আভারি কাকু। তবে সবার ভিড়ে মন খারাপ করে চলে যাওয়া ছোট্ট প্রহরটাকে খেয়ালই করলো না। টলমলিয়ে দিঘে পানিতে ঢেউ উঠেছে, যে কোনো সময় কিনারা ভেঙে উপচিয়ে পড়বে। প্রহর পুপিয়ে পুপিয়ে সাজ নাই। ঘরে এসে আলমারি খুলে ভেতরে বসে লাগিয়ে দিল পাল্লা। সব কেক খেয়ে নিল, তাকে একটুও দিল না। প্রহরের কথা সর্বপ্রথম মাথায় আসে অরুণ সরকারের। সে এদিক ওদিকে খুঁজে বেড়ায়, প্রহরের খুঁজে পায় না। পাতা বলল, রান্নাঘরে আছে কিনা দেখুন তো। অরুণ সরকার রান্নাঘরের দিকে চলে যায়। সেথায় সুফিয়া বানু আর মিনু বসে নিজেদের মধ্যে গল্পগুজব করছিল। সুফিয়া বলছিল, ভোর সোলটারে মনমরা দেখলাম। সবাই হাসছিল, গাইছিল, নাচলো। হে খালি সাইয়া দেখছিল। চঞ্চল সোলটা সেদিনের পর থেকে কেমন হইয়া গেছে, খারাপই লাগে। মিনু চিন্তিত হয়ে বলল, কি কও, কোন দিনের পর থেকে? কি হয়েছে ভোর বাবার? তুমি জানো না মিনু আপা? না তো, কি জানো? আরে ভোর বাবা আনিপুরিরে ভালো টালো বাসে। সুফিয়া খালা সংক্ষেপে সবটা খুলে বলল। মিনুর চোখের আকার বড় হয়। সুফিয়া খালা হাই হুতাশের সুরে বলে, সেই দিন পোলাটা আনিপুরির ঘরে গেছিল। বেশি রাইট না, 10টা কি 11টা বাজে। ভেতরে কি জানি বাণী করতেছিল, কথা কইতাছিল মনে হয়। যাই হোক, আমি আর রবি ম্যাডাম আনিবুড়ির ঘরে কিসের জন্য জানি যাইতাছিলাম। অর্ধেক দরজা খোলা থাকায় ম্যাডাম আর করার নইল না, সরাসরি ঢুকলো। পোলা মাইয়া একজন আরেকজনের জড়াই ধরছিল। ম্যাডাম তো সেই রাগ, বোর্ডারে টাইনা ছাড়াইছে, মারাইছে এরা চোর। সেই কিশোরের শব্দ, বর্ষাকাল নিমিষে লাল হলো। ম্যাডাম কত কিছুই না কইল। পোলাটা মাথা হেট কইরা সব শুনতাছিল, একটা জবাবও দিল না। কি ভদ্র পোলা, অন্য কেউ হইলে সইতো। আর ম্যাডামরাও বলি খালি, ভোর কি খারাপ? তুই কি চিনোস না ভোরে? ও অমন স্বভাবের পোলা। লজ্জা অপমানে চোখ দুইটা টলমল করতেছিল পোলাটার। আমার কি যে খারাপ লাগতাছিল মিনু আপা। সুপিয়ার হাই হুতাশ, ভোরের মিশুক প্রকৃতির তার খুব ভাল লাগে। সে এবারে কাজের মহিলা, তাও কত সুন্দর করে খালা খালা বলে ডাকে। তার খেয়াল রাখে, ভালো মন্দের খোঁজ নাই। ছেলেটার প্রতি আলাদাই মায়া কাজ করে। আর সেই ছেলেখায় ওই মহিলা কিভাবে হাত তুলল। ওরই ভাতিজা, আপন মানুষ। মিনু বাধিত হওয়ার আগে চমকিত হয় রান্নাঘরের দরজায় অরুণ সরকার দাঁড়িয়ে। ভরপেটে ক্রিমযুক্ত কেক। পাতা কেমন গা গুলিয়ে আসছে, গা ঘেমে উঠেছে, অস্থির অস্থির লাগছে, বমি হবে নিশ্চিত। সে এক ঘন্টা না দাঁড়িয়ে ড্রয়িং রুমে আড্ডা থেকে বেরিয়ে গেল। অনেক কষ্টে সিঁড়িতে দোতলা অব্দি উঠে বসে পড়ল। আর পা চলছে না, গায়ে বল নেই এক চিমটিও। সে ওয়াক ওয়াক করে বমি করার চেষ্টা করে, বমি হয় না। পাতা ছটফট করে, গলা দিয়ে শব্দ বেরোয় না। অনেক কষ্টে বোরের বাবা বলে ডাকলো একবার। কোলাহলের ভিতরে অরুণাপের মনে হলো কেউ গঙ্গাচ্ছে। সে কৌতূহলবশত দোতলার বারান্দায় তাকায়। কুমড়া রঙের শাড়ির আঁচলটায় এক অংশ রেলিংয়ের ভেদ করে ঝুলছে। অরুণ তড়িৎ গতিতে দোতলায় উঠে আসে। আম্মু, কি হয়েছে তোমার এখানে এভাবে? দেখি তাও কাউ আমার দিকে। পাতা আবারও ওয়াক করে উঠল, কিন্তু বমি হলো না। শরীর ঘেমে নিয়ে অস্থির। অরুণাপ কাঁধে করে নিজের সাথে হেলান দিয়ে বসায়। এর মধ্যে আনিকার আগমন। অরুণাবের পিছুই এসেছিল সে। চাচির এহেন দশায় ব্যতিব্যস্ত হয়ে বলে, কি হয়েছে চাচিমণির? বুঝতে পারছি না আম্মু, কি হয়েছে দেখি, কথা বলো আমার সাথে। কোথায় খারাপ লাগছে? মাথার চোখ ঘুলি দিয়ে আসতে, শ্বাস নিতে কষ্ট হয়, পেটের ভেতরে জ্বালাপোড়া করছে। সে কিছু বলতে পারে না। আনিকা বলে, ঘরে নিয়ে চল, দাঁড়া আমি সাহায্য করছি। আনিকা সাহায্য করার আগেই অরুণাব মাকে পাচা কোলে করে ঘরে তুলে রওনা দিল। ঘরে আসতেই পাতা কোনো রকমে উচ্চারণ করলো, ওয়াশরুমে পেট গোলাচ্ছে। অরুণাব ওয়াশরুমে নিয়ে যায়। পাতা বেসিনে চুকে কলকলিয়ে বমি করে। অরুণাব পাশে দাঁড়িয়ে ধরে থাকে। বেসিনে কল চালু করে দেয়। লাগাতার বমি করার পর দুর্বল লাগলেও খালি পেট হয়। পাতা স্বস্তি বোধ করে, কুলিকুচি করে মুখে পানি ছিটকে দেয়। দাঁড়িয়ে থাকার শক্তিটুকুরও নেই। সে ছেলের বুকে মাথা রেখে চোখ বুজে নেয়। আম্মু, আর বমি করবে নাকি ঘরে নিয়ে যাব? ঘরে। অরুণাব তাকে ঘরে নিয়ে যায়। বিছানায় শুয়ে ফ্যান ছেড়ে দিল। আনিকা শিউরে এসে বসে মাথায় হাত বুলিয়ে দেয়, মেজা মুখটা মুছে দেয়। একটু আগেও তো ঠিক ছিল, হঠাৎ কি হলো বুঝতে পারছি না।
আনিকা অরুণাবের দিকে তাকায়, চোখ পিটপিট করে বলে, আম্মু বলছিল চাচিমণি লাস্ট কিছুদিন হলেও অনেকবার বমি করেছে। কি বলছিস? হ্যাঁ, আম্মু তো তাই বলছিল। আমি ওনাদের মজা করতেও দেখেছিলাম। আম্মু বলেছিল আবার টেউ টেউ এলো নাকি? টেউ টেউ বলতে? আনিকা কপাল চাপড়ালো, হেসে বলল, বুদ্ধ প্রেগনেন্ট হয়তো বা, সে কথাই বলছে। অরুণা পাকা চোখে চায়। আনিকা ঠোঁট চেপে হেসে বলে, মনে হচ্ছে আবারও ভাই হতে চলেছিস। আম্মু অসুস্থ আর তোর মজা নেওয়া হচ্ছে? যা তো এখান থেকে, বিরক্তিকর। আনিকা মুখটা ঝামটা মেরে বলে, যেটা শুনেছি সেটাই বলছি। অরুণাবের মুখটা গম্ভীর হয়ে আসে, বিরক্তি স্বরে পড়ে, ফালতু কথা বলিস না তো, আমি আব্বুকে ডেকে আনছি, ততক্ষণে এখানেই থাকিস। অরুণাব চলে গেলেও আনিকা চাচির মাথায় হাত বুলিয়ে ধীরে ধীরে ডাকতে থাকেন, ও যদি কোনো ভুল করেও থাকে তুমি আমাকে এসে জানাতে। আমি করতাম শাসন, ছোটবেলা থেকেই করে এসেছি। কান থেকে চুন কষলেই তো তোমরা নালিশ করতে ওর নামে। ভাইয়া আস্তে কথা বলুন, আমার কাছে ভুল মনে হয়েছে, আমি শাসন করেছি। ছোট নেই আর ওরা যথেষ্ট প্রাপ্তবয়স্ক হয়েছে। এর আগেও সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছি, তখন আমি ছেড়ে দিয়েছি। এটাই ভুল ছিল। যদি তখন দুঘা দিতাম আর সাহস করতো না। আর আপনি কোন মুখে আমার কাছে কৈফিয়ত চাইছেন? আপনি যদি ছেলেকে শাসন করতেন, করাই জানতেন, আপনার ছেলের এই এতটা অধঃপতন হতো না নিশ্চয়। অরুণ সরকারের চোখ দুটো অগ্নিঝরা, রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আসে। সে কাটকাট গলায় বলল, আমার কলিজা কেমন তা পুরো শহর জানে, তুমিও খুব ভালো করেই জানো। তারপরও তার গায়ে দাগ লাগানো আমার বুকে কাঁপেনি। এত কিসের ক্ষোভ ওর প্রতি তোমার? আনিকাকে ভালোবাসে বলে, নাকি অফিসের সব শেয়ার ওর নামে বলে সহ্য করতে পারো না? মুখ সামনে কথা বলবেন ভাইয়া। আপনার সোকল্ড অফিসের প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, আর সহ্য তো আপনি করতে পারেন না। এই সরকার বাড়ির শ্বশুরমশাই আরিয়ান আদরি আর আমার নামে করে দিয়েছে বলে আপনি রাগ পুষে ওদের ভাই বোনকে অফিসের শেয়ার থেকে বঞ্চিত করেছেন। রবি চুপ থাকলো না মোটেও। অরুণ সরকার কম যায়নি, তাচ্ছিল্যের সাথে বলল, আমাদের সহ্য না করে হয় না বলেই তো হতো, চলে যেতাম তোমাদের রাজমহল থেকে। অরুণ সরকারের থাকার জায়গার অভাব পড়বে না। তাছাড়া আমরা আসতেও চাইনি এই বাড়িতে। আরিয়ান পা ধরে এনেছিল, আর অফিস নিলামে উঠেছিল, নিজের ধার দেনা করে দাঁড় করিয়েছি। কেউ ফিরে ফুচ্ছি দেয়নি তখন, অথচ ভাগের বেলায় সব হাজির। অরুণ সরকার কারো হক মেরে খায় না। আরিয়ান আদরি দুজনের শেয়ার আছে, তাদের বলো অফিসে আসতে, বুঝিয়ে দেব কাগজে কলমে। রবি হাসলো। আরিয়ান যদি দেখত তার শ্রদ্ধেয় ভাইয়ের এই রূপ। আমি মানুষটা তো ভালো না যে রাগ গোসা করে পুরো অফিসটাই তোমার হাতে দিয়ে দেব। আপনার অফিস আপনি গুলে গুলে খান, আমরা রাস্তায় বসে নিচে আপনার দান ভিক্ষা নিতে হবে। বসলেও নিতাম না, আম্মা বলেছিল একবার আপার অফিস নাকি আপনি একাই দখল করিয়েছেন। তাই আমি অফিস জয়েন করার কথা ভেবেছিলাম আমার অনুরোধে। আপনি সেই কথার জেরে আমাকে লোভী প্রমাণিত করতেই পারেন, কিন্তু এই রবি না খেয়ে মরবে। আপনার অঢেল সম্পদের দিকে ফিরেও তাকাবে না। যদি তাকাতামই বিয়ের প্রস্তাবে আগেই রাজি হতাম, কিন্তু আমি আমার মেয়েকে অসুস্থ পরিবেশে পাঠাতে চাই না। আর হ্যাঁ, কথা বলার সময় একটু ভেবেচিন্তে বলবেন। সবাই পাথা নাচে, শুধু শুনতে, জবাব দেবে না। হাউ ডিয়ার ইউ! অরুণের সমস্ত বাত ভেঙে চুরমার। সে আরও কিছু বলতেই নিয়েছিল, কেউ এসে বাহু ধরে টেনে নেয়। আপু, আমার কেমন যেন হয়ে গিয়েছে, ইটস ইমার্জেন্সি, তুমি আসো প্লিজ। আকাশটুম্বি রাগ হঠাৎই ঝরে পড়ে। রাগ গোচ্ছা ফেলে ছুটে যায় অরুণ। অরুণাবও চলে যাচ্ছিল। রবি পিছু ডাকে। অরুণাব দাঁড়ায়, তবে ফিরে তাকায় না। রবি দৃঢ়ভাবে বলে, আশা করি আরিকার প্রতি আর উল্টাপাল্টা ভাবনা মাথায় আনবে না। আমি তোমাকে খারাপ বলছি না, তুমি অনেক ভালো ছেলে, কিন্তু আমার মেয়ের জন্য সঠিক নও। তুমি তোমার মায়ের মতো নরম শোভা কাউকে বেছে নিও, কারণ সম্পর্কে একজন আগুন হলে অপরজনকে পানি হতেই হয়, নইলে সংসার টিকে না। অরুণা পিছু ফিরল না, ছোট্ট করে ধন্যবাদ দিয়ে কদম আগে বাড়ালো। তার বুটের আওয়াজে অদ্ভুত সুর তুলে প্রতিধ্বনিত হলো, ঠক ঠক ঠক। রাত তখন বেশ গভীর, নিস্তব্ধতায় চাদরে ঢেকে রজনী জিজি পোকার দল পাল্লা দিয়ে ডেকে চলেছে। শিশির চোপা মাঠে ব্যথাতে অরুণার শরীরে ঘাম ঝরাই। দ্রুত গতিসম্পন্ন ধেয়ে আসা বল ব্যাটের আঘাতে ঠকঠক করে ধ্বনিত হচ্ছে। নেটের গায়ে বলগুলো নির্দিষ্ট বাউন্ডারিতে আবদ্ধ থাকে। বল করতে করতেই হয়রান চৈত্য ক্লান্ত হয়ে বসে পড়ে মাঠে, হাঁপাতে হাঁপাতে বলে, এতই নাচি বাপরে। অরুণাব সরকার হেলমেট খুলে গম্ভীর মুখে এগিয়ে আসে, পানির বোতলের চিপি খুলে শোয়ে মুখে নেয় ও মাথায় ঢেলে দেয়। ফেলে রাখা ব্যাগটা বগলে তুলে নিয়ে হাঁটা দেয়, যেতে যেতে বলে, কাল মাঠে দেখা হচ্ছে।